আচ্ছা, যা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার শিটের উপর আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের আলোচনা টোটাল যে সারমর্মটা সেটা তোমাদেরকে একটু বলি। আজকে আমরা মহাদেশ পরিচিতি, অর্থাৎ যে 7টা মহাদেশ আছে সেই মহাদেশ পরিচিতি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অঞ্চল সম্পর্কে আইডিয়া লাভ করব। তারপর এখানে যে বিষয়গুলো আছে এগুলো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা 7টা মহাদেশের কথা জানি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, এটাও জানি। আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, তৃতীয় হলো উত্তর আমেরিকা, চতুর্থ দক্ষিণ আমেরিকা, পঞ্চম অ্যান্টার্কটিকা। কিন্তু এই পঞ্চম বৃহত্তম মহাদেশে কোনো মানুষের বসতি নাই। কিছু মানুষ বসবাস করে, তারা মূলত গবেষণা করার স্বার্থে বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছে, কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নাই। প্রত্যেকটা মহাদেশে যেমন ছোট বড় অনেক দেশ আছে, অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নাই। তারপর ইউরোপ, অশেনিয়া। এখন এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়াভুক্ত যে 8টি দেশ, যেটাকে আমরা সার্কভুক্ত দেশ হিসেবে জানি। দক্ষিণ পূর্ব এশিয়ায় রয়েছে 11টি দেশ, যেগুলো আমরা এই যে আসিয়ানের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে এগুলো জানি। মধ্য এশিয়ায় দেশ আছে 6টা। এই মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সব স্থান জড়িত, এগুলো মধ্য এশিয়ার দেশ। এর সাথে আবার আজারবাইজানটা আছে, আজারবাইজান, এবং সব বাকি 5টা হলো স্থান। আজারবাইজান মধ্য এশিয়ার মূলত প্রায় বাইরে। আর মধ্য এশিয়ার দেশগুলো একটা সময় সবই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এরপরে দূর প্রাচ্যে অর্থাৎ পূর্ব এশিয়ার কোন কোন দেশ আছে? আসিয়ানভুক্ত দেশের বাইরেও দূর প্রাচ্যে কিছু দেশ আছে। তার মধ্যে যেমন চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, জাপান, এগুলো হলো দূর প্রাচ্যে। মানে প্রাচ্য মানে কি? পূর্ব, দূরের, পূর্বে, একদম দূরে অবস্থিত, পূর্বের। তো এগুলো আবার কিন্তু আসিয়ানের সদস্যভুক্ত না। তাইওয়ান, এটা যদিও স্বাধীন কোনো দেশ নয়। আর দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া, চীন। তো এই দূরপ্রাচ্যের দেশগুলো আবার অর্থনীতির দিক থেকে খুবই শক্তিশালী এবং প্রযুক্তি এবং অর্থনীতির দিক থেকে বিশ্বে খুব দারুণ একটা অবস্থান করে নিয়েছে। যেমন আমরা চীনের কথা জানি, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, তৃতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ। দক্ষিণ কোরিয়াও বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম সামরিক শক্তির দেশ এবং সম্ভবত 8ম বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া। জাপান, জাপানের সামরিক শক্তি দক্ষিণ কোরিয়ার তুলনায় অনেক কম, বাট জাপানের অর্থনীতি অনেক শক্তিশালী। জাপান বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ। মধ্যপ্রাচ্য বলতে আমরা কোনগুলোকে বুঝি? মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এগুলাই হলো মধ্যপ্রাচ্য। আর বিশেষ কিছু অঞ্চল আছে ইন্দো-চীন। ইন্দো-চীন চীনের 6টা দেশ আছে ইন্দো-চীন। বাংলা ভাষায় যেমন আমরা ইন্দো-চীনের বিষয় জানি না, তো এগুলো আবার আসিয়ানের সদস্যভুক্ত। ইন্দো-চীনের এই সবগুলাই আসিয়ানের সদস্য। আরব উপদ্বীপ, কালকে ম্যাপে তোমাদের যেটা দেখিয়েছিলাম, আরব রাষ্ট্র যেগুলো, তো এগুলো সবই ওই একটা উপদ্বীপের মধ্যেই দেখবা আছে। এক পাশে আছে লোহিত সাগর, এক পাশে আছে আরব সাগর, মাঝে যে দেশগুলো আছে এগুলো হলো আরব উপদ্বীপ। পারস্য উপসাগরীয় দেশ আছে আবার 6টি, যেগুলো আবার একই সাথে আরব উপদ্বীপের সদস্য বলা যায়। কিন্তু ইয়েমেন আবার পারস্য উপসাগরীয় সাগর দেশ, কিন্তু আরব উপদ্বীপের হিসেবে ধরা হয়নি। ওমেন। আচ্ছা, এইভাবে মনে রাখবা, এগুলো ম্যাপ দেখে দেখে মনে রাখতে হবে। যখন এই লেকচার শিটটা পড়বা তখন তোমার সামনে ম্যাপটা খুলে রাখবা। ইউরোপ মহাদেশ,
ইউরোপ মহাদেশের উত্তর যে ইউরোপ সেখানে দেশ আছে তোমার 8টি। স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, এগুলো তো আছেই। এটার বাইরে যে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই 3টা দেশ উত্তর ইউরোপ, মানে এগুলো খুবই শীতপ্রবণ এলাকা। দক্ষিণ ইউরোপে আছে মাল্টা, আলবেনিয়া। দক্ষিণ ইউরোপের দেশগুলো তুলনামূলকভাবে একটু কম উন্নত। উত্তর ইউরোপের দেশগুলো তুলনামূলকভাবে অনেক বেশি উন্নত। যেমন দক্ষিণ ইউরোপের যে দেশগুলো আছে বসনিয়া, হার্জেগোভিনা, আলবেনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া, সার্বিয়া, এগুলো কিন্তু খুব একটা বেশি উন্নত না, যদিও ইউরোপের অধিকাংশ দেশই উন্নত। কিন্তু উত্তর ইউরোপের যে দেশগুলো, বিশেষত স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো, এগুলা বেশি উন্নত। দক্ষিণ ইউরোপের মধ্যে গ্রিস বা সার্বিয়া, এগুলো মোটামুটি, রোমানিয়া, এগুলো মোটামুটি ভালো উন্নত আছে, ক্রোয়েশিয়া। আচ্ছা, এরপরে আছে পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে, মানে একদম পূর্ব দিকে যে দেশগুলো আছে ইউরোপের, তার মধ্যে আছে রাশিয়া। যদিও রাশিয়ার বেশিরভাগ পার্টি আছে কার ভিতরে, এশিয়ার মধ্যে। আবার এই দেশগুলো মানে পূর্ব ইউরোপের যে দেশগুলো, এগুলো একটা সময় পূর্ব ইউরোপের এই দেশগুলো একটা সময় ছিল তোমার সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। সোভিয়েত, আমরা যে গ্রেট সোভিয়েত ইউনিয়ন বলতে যেটাকে জানি, রাশিয়ার নেতৃত্বে বা রাশিয়ার অধীনে, তো এই দেশগুলো আবার সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। এই দেশগুলোতে এখনো পর্যন্ত রাশিয়ার মোটামুটি প্রভাব আছে। পশ্চিম ইউরোপের দেশ সবগুলোই উন্নত। পশ্চিম ইউরোপ, এবং ইউরোপ বলতে আমরা বেশিরভাগ সময় এই পশ্চিম ইউরোপকেই বুঝি, পশ্চিমা বলি, তাই না? ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওয়েস্টার্ন কালচার। তো পশ্চিমা বলতে আমরা ইউরোপ এবং আমেরিকাকে বুঝি, কারণ তারা হলো পশ্চিমে অবস্থিত আমাদের দিক থেকে। তো পশ্চিম ইউরোপের দেশ আছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সব দেখো গ্রেট গ্রেট দেশ সব। নেদারল্যান্ড, লক্সেমবার্গ, ইটালি, সান ম্যারিনো, ভ্যাটিকান, পর্তুগাল, স্পেন, অ্যান্ডোরা, সুইজারল্যান্ড, মোনাকো, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, মানে সবগুলোই কিন্তু গ্রেট গ্রেট দেশ এক একটা, তাই না? তো পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে এগুলো ইউরোপের উন্নত এবং গ্রেট যে দেশগুলো আছে। মধ্য ইউরোপের যে দেশগুলো আছে চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, পোল্যান্ড, হাঙ্গারি, তারপর লিস্টেনস্টেইন, মধ্য ইউরোপের দেশগুলো সবগুলোই উন্নত। ইউরেশিয়ান রাষ্ট্র আছে 5টা। ইউরেশিয়ান মানে যে রাষ্ট্রগুলো একই সাথে ইউরোপেও পড়েছে আবার এশিয়াতেও পড়েছে। তার ভিতরে যেমন একটা রাশিয়া, রাশিয়ার 80% ভূখণ্ডই হলো এশিয়ার মধ্যে, আর 20% হলো ইউরোপের মধ্যে। আর তোমার কাজাকিস্তানেরও কিছু পার্ট আছে এশিয়া এবং ইউরোপের মধ্যে। জর্জিয়ার কিছু অংশ পড়ছে এশিয়া ইউরোপের মধ্যে, আজারবাইজানও তাই। তুরস্কের ইস্তাম্বুল শহর কিছু অংশ ইউরোপের মধ্যে, কিছু অংশ আছে এশিয়ার মধ্যে, ঠিক আছে? আমরা বিভিন্ন সময় ককেশাস অঞ্চল সম্পর্কে জানি, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ তাৎপর্যপূর্ণ এই এলাকা ককেশাস। কেন গুরুত্বপূর্ণ সেটা বলি। এই এলাকায় যে দেশগুলো আছে সেটা হলো জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান। তো এই ককেশাস অঞ্চলে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখছি যুদ্ধ বা সংঘাত আমরা দেখছি, যে কারণে এই এলাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। স্ক্যান্ডিনেভিয়ান দেশের আছে 5টা, যে 5টা দেশ বা যেটাকে একই সাথে নর্ডিক বলা হয়, যে 5টা দেশই পৃথিবীর সব থেকে উন্নত, সব থেকে প্রবৃদ্ধি বেশি, সব থেকে বেশি মানে যে অর্থে সিভিলাইজড বলা হয় সেই অর্থে সিভিলাইজড কান্ট্রি, মানে যে অর্থে সাধারণত সিভিলাইজড শব্দটা ব্যবহৃত হয়, মানে কি বলা যায়, যে অর্থনীতি, শিক্ষা, প্রবৃদ্ধি, বাকস্বাধীনতা, গণতন্ত্র, টেকসই সাস্টেইনেবল ইকোনমি, সব দিক থেকে এই দেশগুলো সবার উপরে থাকে, টপে থাকে। বাল্টিক রাষ্ট্র আসতে পারে, প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র, নিচের কোন রাষ্ট্রটি ককেশাস অঞ্চলে অবস্থিত, এভাবে প্রশ্ন আসতে পারে। বাল্টিক অঞ্চলে আছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, 3টা, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। সাবেক যুগোস্লাভিয়া
আচ্ছা, সাবেক যুগোস্লাভিয়া এটা ছিল একটা সমাজতান্ত্রিক দেশ। যুগোস্লাভিয়ার ছিল একটা কি সমাজতান্ত্রিক দেশ। এটা একটা সময় আমরা জানি পুঁজিবাদ এবং সমাজতন্ত্র নিয়ে আমরা অনেক কথা বলেছি, ইতিমধ্যে অনেক আলোচনা করেছি। তো সমাজতান্ত্রিক যে দেশগুলো ছিল ইউরোপে, তার মধ্যে একটা ছিল যুগোস্লাভিয়া। তো এই যুগোস্লাভিয়াটা পরবর্তীতে ভেঙে যায়, যেমনটা ভেঙে গিয়েছিল রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়নের হিসাবে ছিল, যার নেতৃত্বে ছিল রাশিয়া, ঠিক একইভাবে ইউরোপের একটা দেশ যুগোস্লোভিয়া। আমরা হয়তো জানি যে মাদার তেরেসা যুগোস্লোভিয়াতে জন্মগ্রহণ করেন। আবার একই সাথে আমরা কি বলি যে মেসিডোনিয়ার জন্মগ্রহণ করেন, আবার তিনি আলবেনীয় বংশোদ্ভূত। তো এতগুলো কেন? কারণ তিনি যখন জন্মগ্রহণ করেন তখন ওই দেশের নামই ছিল যুগোস্লোভিয়া। মেসিডোনিয়া তখন হয়নি, যুগোস্লোভিয়া। তো এই দেশগুলো ভেঙে কি কি দেশ হয়েছে? স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, সার্বিয়া। তো এই দেশগুলোর মূল নেতা হলো সার্বিয়া। মানে এই যে যুগোস্লোভিয়া বলতে যেটাকে বোঝায় বর্তমান সময়ে সার্বিয়া। যেমন যে দেশগুলো আছে, যেমন আমরা যদি বলি যে সোভিয়েত ইউনিয়ন, তো এই সোভিয়েত ইউনিয়ন বলতে এখনকার সময় আমরা কোনটাকে বুঝবো? রাশিয়া। তো এই যুগোস্লোভিয়া বলতে এখানকার মূল বিষয়টা ছিল রাশিয়া, কারণ এই যুগোস্লোভিয়ার রাজধানী ছিল তোমার বেলগ্রেড, আর বর্তমানে সার্বিয়ার রাজধানীও বেলগ্রেড। কসোভো ইউরোপের একটি ক্ষুদ্র, মণিমুক্তা বলা হয়, মুক্তা, ক্ষুদ্র একটি দেশ, মুসলিম রাষ্ট্র কসোভো। মন্টিনিগ্রো, বসনিয়ান হার্জেগোভিনা। বসনিয়ান হার্জেগোভিনা, এখানে তিনটা ধর্মের মানুষই বাস করে, মুসলিম মেজরিটি। ইউরোপের মুসলিম মেজরিটি তিনটা দেশ আছে, তার ভিতরে একটা হলো এই কসোভো, একটা হলো বসনিয়ান হার্জেগোভিনা, আর একটা হলো আলবেনিয়া। আর সাবেক সোভিয়েত ইউনিয়ন, আমরা এই যে সাবেক সোভিয়েত ইউনিয়ন যেটা রাশিয়ার নেতৃত্বে ছিল, এটার সদস্য হলো 15টা। এগুলো ভেঙে এখন কোন কোন দেশ হয়েছে? ইউরোপের দেশ হলো এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, অর্থাৎ বাল্টিক যে তিনটা রাষ্ট্র আছে। এরপরে আছে রাশিয়া, বেলারুশ, ইউক্রেন। তো ইউক্রেন আবার পশ্চিমাদের অধীনে চলে যায়, বেলারুশ আবার রাশিয়ার বলয়ে আছে এখনো। তো যে কারণে ইউক্রেন এবং রাশিয়ার সাথে যুদ্ধটা বেঁধে গেছে। বেলারুশ কিন্তু রাশিয়ার পক্ষ অবলম্বন করেছে। ইউক্রেন একটা সময় রাশিয়ারই অংশ ছিল, রাশিয়ার পার্ট ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। তো যখন ইউক্রেন পশ্চিমাদের সাথে আতাত করলো, বিশেষত এই যে ভলোদিমির জেলেনস্কি এ যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলো, তখন ওর সাথে আবার ওয়েস্টার্নদের অনেক ভালো সম্পর্ক আছে, মানে আমেরিকা বা ইউরোপের দেশগুলো আবার রাশিয়ার সাথে খুব বিদ্বেষপূর্ণ একটা সম্পর্ক তৈরি করছে। তো এটার কারণে আর কি মূলত যুদ্ধটা শুরু হয়। এবং এই যে বেলারুশ, এই বেলারুশ কিন্তু রাশিয়ার সরাসরি যে কোনো কাজে কিন্তু সহযোগিতা করছে। তো রাশিয়া বলতেছে যে বেটা, তুই তো ছিলি একদিন আমারই পার্ট, আমারই অংশ, তুই আমার খাইছিস, আমার খেয়ে বড় হয়েছিস, তুই এখন যে আমার বিরোধিতা করছিস, আমার সার্বভৌমত্ব, আমার নিরাপত্তাজনিত হুমকি হয়ে দাঁড়াচ্ছিস, তুই আবার ন্যাটোতে যোগদান দিচ্ছিস, তো তোরে তো একটু সাইজ করতেই হয়। তো সেই সাইজের অংশ হিসাবে ইউক্রেনে হামলা চালায়। আচ্ছা, এরপর আছে মালভোদা, জর্জিয়া, আর্মেনিয়া। এই যে দেশগুলা, এগুলো ককেশাস অঞ্চলে, মূলত জর্জিয়া, আর্মেনিয়া, মালভোদা। আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান, মধ্য এশিয়ার পার্ট, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান। স্থান যেগুলো আছে এই সবই দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল। তো 15টা দেশ, মানে রাশিয়া আগে আরো কতটা বড় ছিল দেখো। এক কাজাকিস্তানই তো মুসলিম বিশ্বের সর্ববৃহৎ দেশ, সেটা একটা সময় রাশিয়ার পার্ট ছিল। আজারবাইজান, আর্মেনিয়া। তো আজারবাইজানের সাথে আবার রাশিয়ার খুব একটা ভালো সম্পর্ক নাই। আজারবাইজানের বর্তমান যিনি প্রেসিডেন্ট, ইলহাম উমর নাকি, হ্যাঁ ইলহাম উমর। তো এই আজারবাইজানের প্রেসিডেন্ট, এর সাথে আবার তুরস্কের সাথে ভালো সম্পর্ক আছে। আজারবাইজান শিয়া প্রধান একটি মুসলিম রাষ্ট্র। আমরা পৃথিবীর শিয়া প্রধান যে রাষ্ট্র আছে পৃথিবীতে, তার ভিতরে একটা হলো এই আজারবাইজান এবং ইরান। আবার এই আজারবাইজানের সাথে ইসরায়েলের অনেক ভালো মহরম সম্পর্ক আছে, শিয়া প্রধান রাষ্ট্র হলেও। আবার ইরানের সাথে শত্রুতা আছে, মানে আজারবাইজান এবং ইরান দুইটা রাষ্ট্রই শিয়া প্রধান, কিন্তু আজারবাইজান এবং ইরান পরস্পর কিছুটা শত্রু রাষ্ট্র। আবার আর্মেনিয়া, এটা হলো একটা খ্রিস্টান রাষ্ট্র, কিন্তু ইরানের সাথে আবার আর্মেনিয়ার সম্পর্ক ভালো, আবার ইসরায়েলের সাথে আর্মেনিয়ার সম্পর্ক খারাপ। তো বিশ্ব রাজনীতির সমীকরণটা অত্যন্ত জটিল। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, মানে
যে দেশগুলো আর একটা সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তো সেই দেশগুলো নিয়ে এই সিআইএস নামে একটা সংস্থা গঠিত হয়। তো সেই সংস্থার সদস্য আছে এই দেশগুলা। ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া বলতে কোনটাকে বোঝায়? অস্ট্রেলিয়া হিসেবে আমরা যেটাকে জানি। এই ওশেনিয়া মহাদেশের বৃহৎ রাষ্ট্র মূলত দুইটা, একটা হলো অস্ট্রেলিয়া আর একটা হলো নিউজিল্যান্ড। বাকি যে রাষ্ট্রগুলো আছে এগুলো সবই ক্ষুদ্র 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 রাষ্ট্র। মাইক্রোনেশিয়া, মাইক্রো মানে কি ক্ষুদ্র, আর নেশিয়া মানে কি? নেশিয়া শব্দটা আসছে এশিয়া থেকে, ওশেনিয়া শব্দটা আসছে এশিয়া থেকে। আর ওশেন, ওয়াশান মানে কি? সাগর। ওয়াশান মানে সাগর না? তো ওশেনিয়া মানে এই এশিয়ার সমুদ্রের দেশকে বলা হয় ওশেনিয়া। তো প্রকৃতপক্ষে আমরা যে অস্ট্রেলিয়ার মানুষকে সাদা দেখি, অস্ট্রেলিয়ার মানুষকে ইউরোপের একটা চিত্র বা ইউরোপের বাড়িঘর, ইউরোপের গাড়ি বাড়ি, ইউরোপের মানুষের মতো দেখি। তো এই অস্ট্রেলিয়া মহাদেশের সাথে কিন্তু ইউরোপের সম্পর্ক নাই, বরং অস্ট্রেলিয়া মহাদেশের সাথে পুরোপুরি এশিয়ার সম্পর্ক। এটা ওই ইন্দোনেশিয়া থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না, ওই ইন্দোনেশিয়ার একটু পরেই কিন্তু অস্ট্রেলিয়া। ঠিক আছে? নৌকায় করে কিন্তু যাওয়া যায়, মানে নৌকা বলতে ওই নৌকা না, আমরা নদীতে যেসব নৌকা চালাই এগুলো না, সমুদ্রে যেগুলো চলবে। তো একটা বিষয় হলো, কিন্তু এইখানে মানুষগুলো ইউরোপিয়ান কেন হয়ে গেছে? কারণ এরা ওই ইংল্যান্ডের থেকে এসে ওইখানকার যে যারা আদিবাসী ছিল তাদেরকে হত্যা করে তারা ওইখানে বসতি স্থাপন করেছে, লাখ লাখ মানুষকে মেরে। এখানে মাইক্রোনেশিয়া ফেডারেশন, মার্শাল দ্বীপপুঞ্জ, আচ্ছা এই বিষয়। এখানে আছে ক্রিবাতি, নাউরু প্রজাতন্ত্র, পালাউ, এগুলো আমি তোমাদের ম্যাপে দেখিয়েছিলাম। শেষ মুহূর্তে প্রয়োজনে আরও একবার ম্যাপটা তোমাদেরকে দেখাবো কালকের মতো করে। মেলানেশিয়া, এখানে আছে ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু। তারপরে পলিনেশিয়ার তিনটা দেশ আছে, একটা হলো সামোয়া, টোঙ্গা, টুভ্যালু। আর মেলানেশিয়ার দেশ আছে হলো চারটি, ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতু। এই যে সলোমন দ্বীপপুঞ্জ নামটা হয়েছে হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে। ঠিক আছে? উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার বৃহত্তম দেশ হলো তিনটা, ইউএসএ, কানাডা, মেক্সিকো, এই তিনটা দেশ। আর মধ্য আমেরিকায় কিছু কিছু ছোট ছোট দেশ আছে, যেমন বেলিজ, গুয়েতমালা, হন্ডুরাস, সবগুলোই দরিদ্র দেশ। এল সালভেদর, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, সবগুলোই দেশগুলো দরিদ্র দেশ। উত্তর আমেরিকার যে আমেরিকার আমরা বিশাল অর্থনীতি দেখি, বিশাল শক্তিশালী পাওয়ার দেখি। কানাডা বিশ্বের অন্যতম উন্নত, সুন্দর, শান্তিপূর্ণ দেশ দেখি। মেক্সিকো মোটামুটি উন্নত দেশ দেখি। কিন্তু মধ্য আমেরিকার দেশগুলো আবার আফ্রিকা মহাদেশের দেশগুলোর মতো অবস্থা, খুবই ক্ষুদ্র, দরিদ্র, অর্থনৈতিক বিভিন্ন অভাব বা সহিংসতার মধ্য দিয়ে তারা সবসময় পার করে। আবার ক্যারিবিয়ান অঞ্চলে যে 13টা রাষ্ট্র আমরা দেখি, এই রাষ্ট্রের বেশিরভাগই ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত, ক্রিকেট বিশ্বে বর্তমানে উইন্ডিজ নামে পরিচিত। তো এই রাষ্ট্রগুলো মূলত এখানকার যারা বাসিন্দা তারা সবাই নিগ্রো। তো এই রাষ্ট্রগুলোর ভিতরে আছে বাহামা, কিউবা, এরপরে আছে জামাইকা, হাইতি। এই হাইতিতে প্রায়শই ঘূর্ণিঝড় হয়, হ্যারিকেন আসে। তো অবস্থা খুবই খারাপ, খুবই দরিদ্র, হতদরিদ্র দেশ এগুলো সবই। ডোমিনিকান প্রজাতন্ত্র, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, আমরা বারমুডা ট্রায়াঙ্গলের কথা জানি না। ডোমিনিকা, বারবাডোস, গ্রানাডা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডা, এরপরে আছে সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই যে আমরা ক্রিস গেইলের কথা জানি, তারপরে আমরা যে অ্যান্ড্রু রাসেলের কথা জানি, যে ক্রিকেট বিশ্বে ওয়েস্ট ইন্ডিজের তো সবাই পরিচিত, হোল্ডারকে আমরা চিনি সবাই, মানে ব্যাট হাতে দিলেই যদি একবার ছক্কা হাঁকানো শুরু করে তো তাদেরকে আর থামায় কে? তো এই মানুষগুলো সবই এই সব দেশগুলোর অন্তর্ভুক্ত। কেউ ডোমিনিকার, কেউ আছে এই যে বারবাডোসের, কেউ আছে সেন্ট লুসিয়া। এই যে ক্রিস গেইলের বাড়ি হলো সেন্ট লুসিয়াতে। ঠিক আছে? সেন্ট কিটস অ্যান্ড নেভিস জামাইকাতে, সরি। আর সেন্ট লুসিয়াতে মেবি অ্যান্ড্রু রাসেলের বাসা হতে পারে, হ্যাঁ বাড়ি হতে পারে। আর জামাইকাতে বাড়ি হলো ক্রিস গেইলের, জামাইকান বংশোদ্ভূত আমরা বলি। তো এই দেশগুলোর মানে বিভিন্ন দেশ থেকে নিয়ে ওরা একটা কাউন্সিল গঠন করছে, যেটাকে বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজ কেন নাম হয়েছে সেটাও আমি বলেছিলাম, যে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে তখন সে মনে করছিল সে ইন্ডিয়াতে আসছে, তো সেখান থেকে আর কি ওয়েস্ট ইন্ডিজ নামটা আসছে, সেটার অনেক বড় হিস্ট্রি আসছে। আফ্রিকা মহাদেশে যে দেশগুলো আছে তার ভিতরে উত্তর যে আফ্রিকা যেগুলো আছে, অর্থাৎ সাহারা মরুভূমির প্রান্তে যেগুলো আছে,
এবং ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশগুলো আছে তার মধ্যে আছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া থেকে প্রথম আরব বসন্তের সূচনা হয়। এরপর আছে লিবিয়া। তিউনিসিয়া কিন্তু মোটামুটি একটা সময় অনেক উন্নত ছিল, আবার এখনো পর্যন্ত আফ্রিকার যে উন্নত যে দেশগুলো আছে তার ভিতরে একটা হলো তিউনিসিয়া। কারণ তিউনিসিয়ার জলবায়ু বা প্রকৃতিটা মোটামুটি অনেক সুন্দর, যেহেতু এটা ভূমধ্যসাগরের তীরবর্তী একটা দেশ। তিউনিসিয়া অনেক সুন্দর একটা দেশ। এরপরে মিশর। আচ্ছা, আলজেরিয়া, মিশর, সুদান, দক্ষিণ সুদান। সুদান আগে একটা দেশ ছিল, এখন ভাগ হয়ে গেছে। পশ্চিম সাহারা, এটা স্বাধীন কোনো দেশ নয়, সাহারা মরুভূমির একটা পার্ট। দক্ষিণ আফ্রিকার 6টি দেশ আছে, কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকা বলতে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাকেই বোঝাই না, সাউথ আফ্রিকাকে বোঝাই। তো সাউথ আফ্রিকা আর দক্ষিণ আফ্রিকার মধ্যে পার্থক্য আছে, মানে সাউথ আফ্রিকা আর দক্ষিণ আফ্রিকার মধ্যে পার্থক্য বলতে সাউথ আফ্রিকা যে দেশটা আমরা জানি, আর দক্ষিণ আফ্রিকায় আমরা 6টা দেশের কথা জানবো। একটা হলো দক্ষিণ আফ্রিকা, সোয়াজিল্যান্ড, লেথেসো, বতসোনিয়া, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এই যে দক্ষিণ আফ্রিকার এই দেশগুলো আবার ক্রিকেটে মোটামুটি ভালো পারদর্শী। দক্ষিণ আফ্রিকা তো অনেক ভালো ক্রিকেট খেলে, নামিবিয়া ক্রিকেট খেলে, জিম্বাবুয়ে বাংলাদেশের ক্রিকেটের মেইন পার্টনার, বতসোয়ানা ক্রিকেট খেলে, সোয়াজিল্যান্ডও খেলে, লেথেসোও খেলে মাঝে মাঝে, লেসোথো খেলে মাঝে মাঝে। পূর্ব আফ্রিকার যে দেশগুলো আছে খুবই দরিদ্র পীড়িত, খুবই প্রান্তিক একটা এলাকা। এখানকার মানুষগুলো সবই নিগ্রো, মানে আফ্রিকার প্রায় সবই নিগ্রো, বাট এই যে উত্তর মরক্কো বলি, আলজেরিয়া, এখানকার মানুষগুলো কিন্তু সবাই নিগ্রো না। কিছু নিগ্রো আছে, সাদা আছে, ফর্সা আছে, কিছু আরব জাতি আছে। আর দক্ষিণ আমেরিকার সবাই বলা যায় নিগ্রো আছে, আবার ওই যে ইউরোপ থেকেও এসে বসতি স্থাপন করেছে বিভিন্ন দেশ থেকে। যেমন দক্ষিণ আফ্রিকার অনেক লোকই কিন্তু ইউরোপ থেকে এসে বসতি স্থাপন করে। এই যে দক্ষিণ আফ্রিকায় যে সাদা মানুষ দেখি, এরা কিন্তু সব ইউরোপিয়ান, ইউরোপ থেকে আসছে, এসে নেলসন ম্যান্ডেলাকে জেলে রেখেছিল। তো সেটা পরের বিষয়। পূর্ব আফ্রিকার দেশগুলো, মানে আমরা যে উগান্ডার বা রোয়ান্ডার কথা জানি, মানে কালো বলতে আমরা যেটাকে বুঝাই, পূর্ব আফ্রিকার সবগুলো দেশই এমন। ইরিত্রিয়া, জিম্বাবুয়ে, ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, রোয়ান্ডা, তানজানিয়া, মালাবি, মোজাম্বিক, কমোরোস, মাদাগাস্কার, সিসেলিস, মরিশাস, জাম্বিয়া এবং বুরুন্ডি। তো এই রাষ্ট্রগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, আমরা যে ন্যাশনাল জিওগ্রাফিতে যে বন্য প্রাণীগুলো দেখি, যেগুলোকে আমরা বলি আফ্রিকার প্রাণী বা আফ্রিকার বাঘ, আফ্রিকার হাতি, তো এই আফ্রিকার বাঘ বা হাতিগুলো কোনো একটা দেশের কোনো সম্পদ না, বা একটা দেশের কোনো ভিউ আমরা দেখি না। ন্যাশনাল জিওগ্রাফিতে যে আমরা দারুণ হরিণ শিকার দেখি, বাঘের গর্জন দেখি, সিংহের গর্জন দেখি, বাঘের না। বাঘ অন্য এলাকায়, সাইবেরিয়া বা এশিয়ার দেশগুলোতে বাঘের অস্তিত্ব দেখা যায়, তো ইন্দোনেশিয়াতে। আর আমরা এখানে দেখি সিংহের গর্জন, তারপরে লক্ষ লক্ষ দেখা যায় জিরাফ, লক্ষ লক্ষ দেখা যায় যে তোমার বিভিন্ন রকম বন্য গরু, মহিষ, কত কিছু আমরা দেখি না। তো এগুলো আসলে কোনো একটা দেশের নিজস্ব সম্পদ না। এইগুলো সবই হলো এই পূর্ব আফ্রিকার যে দেশগুলো আছে, এই সব দেশেই এমন চিত্র দেখা যায়। এই সব দেশে ন্যাশনাল পার্ক থাকে, এই ন্যাশনাল পার্কে এগুলো উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা দেশে ন্যাশনাল পার্ক থাকে। আফ্রিকা মহাদেশ এমন একটা মহাদেশ, দেশে সম্পদে ভরপুর, মানে আল্লাহ এখানে কি বলা যায় যে উজাড় করে দিয়েছে সম্পদ। অথচ এই আফ্রিকা মহাদেশ পৃথিবীর সব থেকে বেশি দরিদ্রপীড়িত, কারণ এই আফ্রিকা মহাদেশকে শোষণ করেছে ইউরোপ এবং বর্তমান যারা সিভিলাইজড পার্সন হিসেবে নিজেদেরকে দাবি করে সেই মানুষগুলো তাদের শোষণ করতে করতে তাদের বিভিন্ন সময় স্লেভ, কৃতদাস, গোলাম হিসেবে ব্যবহার করেছে, যে কারণে আফ্রিকার মানুষের ভাগ্যের উন্নতি আসেনি। অথচ আফ্রিকার ধন সম্পদ নিয়েই ইউরোপের সভ্যতা গড়ে উঠেছে, আমেরিকার সভ্যতা গড়ে উঠেছে। সারা পৃথিবীর যে সকল বড় বড় সভ্যতার দেশ আছে, সেই দেশগুলো গড়ে উঠেছে আফ্রিকার শ্রমিকদের শ্রমের উপর ভিত্তি করে, আফ্রিকার ভূখণ্ডের ধন সম্পদ আর খনিজ সম্পদের উপর ভিত্তি করে। আজকে যে আমরা পারমাণবিক অস্ত্র দেখি, ইউরেনিয়ামের মজুদ দেখি, ইউরেনিয়াম নিয়ে এত পাওয়ার দেখায়, ইউরেনিয়াম আসে কোথা থেকে? ইউরেনিয়াম কি তাদের বাফের সম্পত্তি? সব ইউরেনিয়ামগুলো আছে হলো আফ্রিকা মহাদেশে। সব তোমার যে হীরাগুলো আছে আফ্রিকা মহাদেশে, সোনাগুলো আছে আফ্রিকা মহাদেশে। তারপর যত মৌলিক ধাতু আছে, তামা বলি, তারপরে যে তোমার বিভিন্ন প্রকারের মৌলিক ধাতু আছে, আমার এখন খেয়াল আসতেছে না, তো এগুলো সবই এই আফ্রিকারই, পূর্ব আফ্রিকার। অথচ এই পূর্ব আফ্রিকার দেশগুলোই সব থেকে বেশি পৃথিবীর দরিদ্র পীড়িত এলাকা,
সবথেকে বেশি অনুন্নত এলাকা, সবথেকে বেশি অরক্ষিত এলাকা, সবথেকে বেশি গৃহ বিবাদে জড়িত এলাকা। কিন্তু এই এলাকাতে কিন্তু সবথেকে বেশি ধন সম্পদপূর্ণ, কারণ তারা ধন সম্পদকে, তাদেরও ব্যর্থতা আছে, তারা ধন সম্পদকে কাজে লাগাতে পারেনি, তারা শাসন করতে পারেনি, তারা সবসময় শোষিত হয়েছে, তারা সবসময় কৃতদাস হয়েছে, তারা কখনো নেতা হতে পারেনি। আর তুমি নেতা না হতে পারলে কখনো জয়ী হতে পারবা না, কিছু করতে পারবা না। পশ্চিম আফ্রিকার যে দেশগুলো আছে এর ভিতরে আছে কেপ ভার্দে, গাম্বিয়া, সেনেগাল, গিনি বিসাউ, এবার আছে মৌরিতানিয়া, মালি, ঠিক আছে, মালি বড় দেশ, বার্কিনা ফাসো, গিনি। তো এমন আসতে পারে যে গিনি দেশটি কোন মহাদেশে অবস্থিত, তখন তুমি রাইট আনসার করতে পারবে। তো সিয়েরা লিওন, লাইবেরিয়া, আইভরি কোস্ট, ঘানা, টোগো, বেনিন, নাইজেরিয়া এবং নাইজার। এই দেশগুলোর আবার জনসংখ্যা মানে সিয়েরা কিছুটা এর থেকে আলাদা, মানে পূর্ব আফ্রিকার এলাকার থেকে আলাদা। তুমি নাইজার বা নাইজেরিয়ার মানুষগুলো দেখবা তারাও কালো, কিন্তু তারা সবাই লম্বা লম্বা, আবার কিছুটা শুকনা, বিশাল লম্বা, ঠিক আছে। কিন্তু তুমি উগান্ডার মানুষ দেখো তো, উগান্ডার মানুষের দেখবা ঠোঁট বড় বড়, চেহারা খুবই বিচ্ছিরি, আবার খুবই কালো। পৃথিবীর যত কালোর যে কালিমা, সেই কালিমার প্রলেপ যেন তাদের মুখের উপর লেপন করা হয়েছে। উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া এই দেশগুলোর দেখলে মনে হয় যেন তারা আদি মানুষ, তারা বর্তমান সভ্যতার প্রেজেন্ট সিভিলাইজেশনের কোনো লোক না, এমনটা মনে হয়, তাই না। মধ্য আফ্রিকার ভিতরে দেশ আছে তোমার 9টা, এগুলো আছে অ্যাঙ্গোলা, কঙ্গো প্রজাতন্ত্র। এই দেশগুলো আবার একই অবস্থা, গৃহ বিবাদে জড়িত। মধ্য আফ্রিকার দেশগুলো সব থেকে বেশি গৃহ বিবাদে জড়িত। জাতিসংঘের যে আমরা শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে মানুষগুলো যাই, এই মানুষগুলোর সবাই দেখবা এই মধ্য আমেরিকার, বিশেষত এই যে কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ক্যামেরুন, চাঁদ, ঠিক আছে, এই দেশগুলোতেই দেখবা, গণতান্ত্রিক কঙ্গো, এই দেশগুলোতে মোতায়েন থাকে, কারণ এই মধ্য আফ্রিকার দেশগুলো সবই গৃহ বিবাদে জড়িত। এখানে প্রত্যেকের কাছেই অস্ত্র আছে, যে কোনো মুহূর্তে শুটিং এর শিকার হতে পারো, তুমি শুট করে দিতে পারে তোমাকে। আমার একটা কাকা আছে, কাকা অবশ্যই দীর্ঘ সময় 4 বছর ধরে এই গণতন্ত্রে, এই যে কঙ্গো প্রজাতন্ত্রের জাতিসংঘের যে মিশনের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। তো এগুলার খুবই ভয়াবহ অবস্থা। পশ্চিম সাহারা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যা মরক্কোর সাথে বিরোধপূর্ণ। এর রাজধানী হলো এল আয়ুম। পশ্চিম সাহারা সহ ইউ এর বর্তমান সদস্য 55টি। পশ্চিম সাহারা, ঠিক আছে, সাহারা মরুভূমির পশ্চিমে যে পার্টটা আছে মরক্কোর সাথে যাদের একটা বিবাদ আছে। হর্ন অফ আফ্রিকার 4টি দেশ আছে, একটা হলো ইরিত্রিয়া, একটা হলো ইথিওপিয়া, একটা আছে সোমালিয়া, একটা হচ্ছে জিম্বাবুয়ে। তো বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানুষের আদি উৎপত্তিগুলো শুরু হয়েছে ইথিওপিয়া থেকে। ইথিওপিয়া দেখবা যে লোহিত সাগরের প্রান্তে ইথিওপিয়াতে বিশাল বিশাল হাতি আছে, আফ্রিকার সব থেকে বড় হাতিগুলো এখানে পাওয়া যায়। হাজার হাজার জেব্রার পাল আছে, মহিষের পাল আছে, চর্বি গায়ের পাল আছে, বাঘ সিংহ আছে। আবার ইথিওপিয়া কিছুটা গ্রিনি। আফ্রিকার আমরা যে দেশগুলো দেখি, সাব সাহারা যে পার্টগুলো আমরা দেখি, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রাণীগুলো কোথায় আছে, ফাঁকা মাঠে আছে, ওখানে খুব একটা বন ঠোনগুলো আমরা দেখি না। কিন্তু ইথিওপিয়া এখানে অনেকটা বালুময়, আর এখানকার প্রকৃতিটা অনেকটাই গ্রিনি বলতে কি সবুজময় প্রকৃতি ইথিওপিয়ার, যেহেতু পাশে আছে রেড সি বা লোহিত সাগর। আচ্ছা, বিশ্বের মহাদেশ ভিত্তিক দেখো, এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হলো চীন, সব থেকে ক্ষুদ্র মালদ্বীপ। আফ্রিকার আলজেরিয়া, আচ্ছা আলজেরিয়া কিন্তু মুসলিম বিশ্বের সর্ববৃহৎ, আমি মেবি কাজাকিস্তান বলে ফেলছিলাম, কাজাকিস্তান না, এটা আলজেরিয়া হবে। আর সিসেলিস এটা সব থেকে ছোট। উত্তর আমেরিকার কানাডা আর সেন্ট কিটস অ্যান্ড নেভিস সব থেকে ছোট। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, সুরিনাম সব থেকে ছোট। অ্যান্টার্কটিকাতে কোনো দেশ নাই। ইউরোপ, রাশিয়া এবং ভ্যাটিকান সিটি সব থেকে ক্ষুদ্র। ভ্যাটিকান সিটি আবার কার ভিতরে? ইতালির রাজধানী রোম, এই রোমের মধ্যে আবার ভ্যাটিকান সিটি। ওশেনিয়াতে অস্ট্রেলিয়া সব থেকে বড়, সব থেকে ক্ষুদ্র দেশ হলো নাউরু। তার মানে পৃথিবীর সব থেকে ক্ষুদ্র দেশ হলো নাউরু, ভ্যাটিকান সিটি, সুরিনাম, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সিসেলিস এবং মালদ্বীপ। এই দেশগুলো পৃথিবীর সব থেকে ক্ষুদ্র দেশের অংশ। রাষ্ট্র ব্যবস্থা, আমরা কমিউনিস্ট শাসিত রাষ্ট্রের কথা তোমাদেরকে বলেছি। কমিউনিস্ট মানে যেখানে এই যে সোশ্যালিজম, কমিউনিস্ট
যারা কমিউনিজমের বিস্তার ঘটেছে, কমিউনিজম, ঠিক আছে, যেটা একই সাথে বলা হচ্ছে তাদের সমাজ ব্যবস্থাকে বলা হয় সোশ্যালিজম, বা তোমার অর্থনীতি ব্যবস্থাকে বলা হয় সোশ্যালিজম, আর রাজনৈতিক ব্যবস্থাকে বলা হয় কমিউনিজম, ঠিক আছে, রাজনৈতিক ব্যবস্থা। তো এই দেশগুলোর মধ্যে আছে ভিয়েতনাম, লাওস, চীন, উত্তর কোরিয়া, কিউবা, এই দেশগুলো আছে। একদলীয় রাষ্ট্র আছে, মানে এক দল এক ব্যক্তি, মানে বাকশালের মতো, ভিয়েতনাম, লাওস, চীন, উত্তর কোরিয়া, কিউবা। আর ইসলামী প্রজাতন্ত্র আছে ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মৌরিতানিয়া। মৌরিতানিয়া আফ্রিকার একটি মুসলিম রাষ্ট্র। সাংবিধানিক প্রজাতন্ত্র মানে সাংবিধানিক রাজতন্ত্র আছে পৃথিবীর অনেক দেশে। দেখো জর্ডানের রাজা রানী পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী মহিলা ধরা হয়। কুয়েত, বাহরাইন, ভুটান, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এখানে কিন্তু গণতন্ত্র আছে একই সময়ে। এরপর আছে জাপান, সুইডেন, ডেনমার্ক, ইউকে। এখানে দেখো আমেরিকার ইউরোপের অনেক দেশে কিন্তু সাংবিধানিক রাজতন্ত্র আছে, যেমন ইউকেতে আমরা রাজা রানীর কথা জানি। নেদারল্যান্ড, বেলজিয়াম, লাক্সেমবার্গ, লিechtenstein, স্পেন, অ্যান্ডোরা, মোনাকো, কানাডা, বেলিজ, বাহমা। কানাডার এখন প্রশ্ন আসতে পারে যে কানাডার আবার রাজতন্ত্র কোথা থেকে আসলো। কানাডার রাজতন্ত্র বেসিক্যালি আসছে যে কানাডার কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু ব্রিটেনের রানী, ঠিক আছে। তো কমনওয়েলথের ভুক্ত যেহেতু তিনি, ব্রিটেনের কিন্তু রানী। কিন্তু এক্সিকিউটিভ যিনি প্রধান বা নীতি নির্ধারক যারা করে তারা কিন্তু সবাই কানাডা থেকে, কানাডার প্রধানমন্ত্রী যারা হয়। জামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, সেন্ট লুসিয়া, বারবাডোস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইস, গ্রানাডা, মরক্কো, লেসোথো, টোঙ্গা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই যে অস্ট্রেলিয়াতেও সাংবিধানিক রাজতন্ত্র, মানে এগুলো রাজা বা রানী কিন্তু ব্রিটেনের যিনি রাজা বা রানী তিনি। তো এটা খুব একটা ফানি বিষয় যে অস্ট্রেলিয়া স্বাধীন সার্বভৌমত্ব দেশ, তাদের রাজা বা রানী হলো ব্রিটেনের রাজা রানী।
আচ্ছা, আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমরা যে আলোচনা করতেছিলাম যে পৃথিবীতে সাংবিধানিক রাজতন্ত্র যে দেশগুলোতে আছে সেগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব নিরঙ্কুশ রাজতন্ত্র। আচ্ছা, নিরঙ্কুশ রাজতন্ত্র মানে কি? মানে যেখানে রাষ্ট্রপ্রধান রাজা, সেটাকে বলা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। কিংডম অফ সৌদি আরব, কাতার, ওমান, ব্রুনাই, সোয়াজিল্যান্ড, এই দেশগুলোতে নিরঙ্কুশ রাজতন্ত্র, মানে এখানে যিনি রাজা তিনি প্রধান, রাষ্ট্রের প্রধান। আচ্ছা, সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম যে দেশগুলোতে আছে সেটা হলো বাংলাদেশ, জিবুতি, সৌদি আরব থেকে শুরু করে বাহরাইন। প্রকৃতপক্ষে এটার খুব একটা বেশি ভ্যালু নাই, ইসলাম থাকলেও যা, এখানে না থাকলেও তাই। কারণ তোমার আইন যদি ইসলামিক না থাকে তাহলে ওই সংবিধানে তোমার রাষ্ট্রধর্ম ইসলাম ওইটা দিয়ে জনগণের সাথে একটা ধোঁকা দেওয়া ছাড়া প্রকৃত অর্থে কোনো কাজ নাই। কারণ তুমি আইন করলে তুমি সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা ইসলাম তোমাকে পারমিট করে না, সেই আইন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করে তুমি বলতেছো যে আমার ধর্মের রাষ্ট্রধর্ম ইসলাম। তো এটা আসলে একটা তামাশা করা হয়, মোকারি, একটা মোকারি। মকারির অনেক বিষয় আছে সংবিধানের আলোচনায়ও তোমাদের অনেক বলেছি আমাদের সংবিধানের। আচ্ছা, খ্রিস্টান রাষ্ট্রধর্ম হিসেবে আছে এই যে দেশগুলা, বিশেষত ইউরোপের যে দেশগুলা, এই দেশগুলোরও রাষ্ট্রধর্ম হলো খ্রিস্টান। বৌদ্ধ আছে, ভুটান, শ্রীলঙ্কা। বৌদ্ধ প্রকৃতপক্ষে কোনো ধর্ম না, এটা একটা আইডিওলজি। কারণ বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তার বিশ্বাসী নাই, এই জন্য বৌদ্ধ ধর্মে সবাইকে আমরা নাস্তিক হিসেবে জানি। মানে সেখানে সৃষ্টিকর্তার অস্তিত্ব বিশ্বাস করা হয় না বৌদ্ধ ধর্মে, যদিও এটার ভিতরে অনেক ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে, এক এক পার্ট করে, কোনো পার্ট করে না, অনেক বিষয় আছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানের ধর্ম মুসলিম, মানে যিনি রাষ্ট্রপ্রধান হবেন সংবিধানের এই দেশগুলোতে তার ধর্মটা অবশ্যই মুসলিম হওয়া লাগবে। ঠিক আছে, এই যে দেশগুলো, বাংলাদেশের কিন্তু আবার এমন নাই। খ্রিস্টান, লেবানন এবং অ্যান্ডোরা, এখানে সংবিধান অনুযায়ী যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি খ্রিস্টান হবেন। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের যে লেবাননের রাষ্ট্রপ্রধান খ্রিস্টান। হ্যাঁ, লেবানন, আমরা লেবাননের হিজবুল্লাহর কথা জানি, কিন্তু লেবানন মূলত তিনটা ধর্মের লোক বসবাস করে, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি। তো লেবাননের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি হন মুসলিমদের মধ্য থেকে, যিনি প্রেসিডেন্ট থাকেন তিনি হন খ্রিস্টানদের মধ্য থেকে। তো এমনই আর কি, যেমনটা আমরা বসনিয়ান হার্জেগোভিনার ক্ষেত্রে জানি। বসনিয়ান হার্জেগোভিনায় মুসলিম ধর্মের লোক আছে, খ্রিস্ট ধর্মের লোক আছে। তো সেখানেও দেখা যায় কে প্রধানমন্ত্রী হবে, কে প্রধান রাষ্ট্রপতি হবে, তারপরে কে প্রধান বিচারপতি হবে, সেটা তিনটা ধর্ম থেকে ফিক্সড করা। আর সংবিধান অনুযায়ী ভুটানের যদি রাষ্ট্রপ্রধান বা রাজা কেউ হতে চায় এবং থাইল্যান্ডের, তাহলে তাকে অবশ্যই বৌদ্ধ ধর্মের হওয়া লাগবে। আচ্ছা, পৃথিবীতে কিছু রাষ্ট্র আছে যেগুলোতে কোনো নদী নাই, তার ভিতরে সৌদি আরবে কোনো নদী নাই, কুয়েত, বাহরাইন, কাতার, ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত, মানে আরব দেশগুলো। আবার কিছু আছে ভ্যাটিকান, মাল্টা, বাহমা, কমোরোস, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, টোঙ্গা, টুভ্যালু, এগুলো দ্বীপরাষ্ট্র। তো এর ভিতরে আর কোনো নদী টদী নাই, মানে ক্ষুদ্র একটা ছোট্ট দ্বীপ, এর ভিতরে আবার নদী আসবে কোথা থেকে? নদীর থেকেও তো রাষ্ট্রগুলাই তো ছোট। কিছু দেশ আছে যেগুলোকে বলা হয় ল্যান্ডলক, সমুদ্র বন্দর নাই। এশিয়ার এই দেশগুলো ল্যান্ডলক, ইউরোপের এই দেশগুলো ল্যান্ডলক, সমুদ্র বন্দর নাই। আফ্রিকার অনেক ল্যান্ডলক কান্ট্রি আছে। দক্ষিণ আমেরিকার বলিভিয়া এবং প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশই কিন্তু সমুদ্রের পাশেই, এক পাশে প্রশান্ত মহাসাগর, এক পাশে আটলান্টিক মহাসাগর, তো আমার কিছুটা ভারত মহাসাগরও আছে। তো প্রত্যেকটা দেশই দেখা যায় সমুদ্রের পাশে। এশিয়ার কিছু দেশ আছে যেগুলো স্থল সীমান্ত, মানে এটার সাথে অন্য কোনো দেশের সীমান্ত নাই। যেমন বাহরাইনের সাথে তোমার অন্য কোনো দেশের স্থল সীমান্ত নাই। শ্রীলঙ্কার সাথে অন্য কোনো দেশের স্থল সীমান্ত আছে? নাই। পাশে অবশ্যই ইন্ডিয়া আছে, কিন্তু সেটা জলসীমা। মালদ্বীপের কাছে যেহেতু এগুলো দ্বীপ রাষ্ট্র, সো এগুলোর সাথে কিন্তু জলসীমা নাই, স্থল সীমান্ত নাই কোনো দেশে।
ইউরোপের এমন দেশ আছে আইসল্যান্ড, আফ্রিকার কেপ ভার্দে, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, মাদাগাস্কার, মরিশাস, কমোরোস, সিসেলিস এবং টোঙ্গা। উত্তর আমেরিকার এমন অনেক দেশ আছে, বিশেষত ওয়েস্ট ইন্ডিজভুক্ত দেশগুলো। অস্ট্রেলিয়ার তো সবই, অস্ট্রেলিয়ার সব দেশই দ্বীপরাষ্ট্র, এগুলোর সাথে আবার অন্য দেশের সীমান্ত আসবে কিভাবে? আর সামরিক বাহিনী নাই কিছু কিছু দেশ, যেমন লিস্টেনস্টেইন, অ্যান্ডোরা, ভ্যাটিকান, কোস্টারিকা, মার্শাল, কিরিবাতি, নাউরু, এই দেশগুলোতে কোনো সামরিক বাহিনী নাই। আচ্ছা, এটা হলো সামরিক বাহিনী আর সেনাবাহিনীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সামরিক বাহিনীর ইংরেজি কি? সামরিক বাহিনীর ইংরেজি হলো মিলিটারি ফোর্স। মিলিটারি বলতে বোঝায় তোমার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই যে পুরো ডিফেন্স সিস্টেমের সাথে যারা রিলেটেড তাদের সবাইকে একসাথে বলা হয় মিলিটারি। আর সেনাবাহিনীর ইংরেজি কি? আর্মি। আর্মি বলতে কাদেরকে বলা হয়? যারা সাধারণত স্থল ভূখণ্ড বা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে। সার্বভৌমত্ব রক্ষায়, নট সীমান্ত রক্ষায়। সীমান্ত রক্ষায় যারা অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে তাদেরকে আমরা বিজিবি বলি, ইন্ডিয়াতে বিএসএফ বলে। তো সেনাবাহিনী নাই কোন কোন দেশে? মালদ্বীপ, আইসল্যান্ড, মোনাকো, এই দেশগুলো। কেন্দ্রীয় ব্যাংক, এগুলোতে কেন্দ্রীয় ব্যাংক নাই। আচ্ছা দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে বিভিন্ন সময় এই প্রশ্নটা আসে যে কোন দেশগুলো নিচের কোন জোটের সদর দপ্তর নাই। এই প্রশ্নটা বিভিন্ন সময় আসে, নিচের কোন জোটের সদর দপ্তর নাই। তো কোন কোন জোটের সদর দপ্তর নাই তার একটা তালিকা এখানে দিয়েছি। G7, G15, G20, G77, জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যাম, এশিয়ার সহযোগিতা সংলাপ, এই দেশগুলোর কোনো এই সংস্থাগুলোর কোনো সদর দপ্তর নাই। বিভিন্ন দেশের রাজধানী দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা, এটা তোমাদের পড়ার দায়িত্ব, রাজধানীগুলো। আচ্ছা, আমরা মিয়ানমারের রাজধানী কি আমরা কি জানি? ইয়াঙ্গুন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, বাণিজ্যিক রাজধানী। প্রশাসনিক রাজধানী হলো শ্রী জয়বর্ধনে। চীনের রাজধানী কি সাংহাই? এটা কিন্তু বাণিজ্যিক রাজধানী, যেগুলো আছে সবই বাণিজ্যিক রাজধানী। আর চীনের মেইন রাজধানী বা প্রশাসনিক রাজধানী হলো বেইজিং। প্রশাসনিক রাজধানী কোথায়? যেখান থেকে রাষ্ট্রপ্রধান যিনি থাকেন বা সরকার প্রধান যিনি থাকেন, এক কথায় তিনি যেখান থেকে একটা দেশকে শাসন করেন, সেটা হলো একটা দেশের প্রশাসনিক রাজধানী। আর বাণিজ্যিক রাজধানী হলো মূলত যেটা বাণিজ্যের দিক থেকে উন্নত। যেমন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি বাণিজ্যের দিক থেকে সব থেকে উন্নত এবং বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্যময় এলাকা নিউ ইয়র্ক সিটি। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজধানী কি? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হলো সেই প্রশান্ত মহাসাগরের নিকটে, আর নিউ ইয়র্ক ডিসি হলো সেই আটলান্টিক, নিউ ইয়র্ক হলো তোমার আটলান্টিক মহাসাগরের তীরবর্তীতে। ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের মধ্যে যদি আমি ব্যবধান বিবেচনা করি তাহলে কিন্তু কয়েক হাজার কিলোমিটার। আবার যুক্তরাষ্ট্রের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য বলা হয় ক্যালিফোর্নিয়া, কারণ ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি নামে একটা জায়গা আছে, যে সিলিকন ভ্যালিতে এই যে গুগল বলো, গুগলের সদর দপ্তর, এই যে তোমার অ্যাপেল প্রযুক্তির জগতের এক উন্নত নাম, অ্যাপেলের সদর দপ্তর, টেসলার সদর দপ্তর, ফেসবুকের সদর দপ্তরও এই সিলিকন ভ্যালির মেনলো পার্কে, ঠিক আছে? ফেসবুক, তারপরে মাইক্রোসফট, সব কিছু সদর দপ্তর হলো এই জায়গাটাতে। তো এই জায়গাটা প্রযুক্তির স্বর্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি। পৃথিবীর যে প্রযুক্তি, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, সব কিছু এখান থেকেই নিয়ন্ত্রণ হচ্ছে। আবার এই ক্যালিফোর্নিয়ার একটা জায়গা হলো লস অ্যাঞ্জেলস, যেটার একটা সময় ছিল খুব জৌলস জাঁকজমকপূর্ণ একটা জায়গা। তো একটা পর্যায়ে কি হয়, কিছুদিন আগেও যে অগ্নিপাত ঘটে, এই ক্যালিফোর্নিয়ার ভিতরে আবার একটা জায়গা কিন্তু হলিউড। তো এই জায়গাগুলো পুড়ে সব ছাই হয়ে গেছে, তাই না? বিশ্ব ভাষাচিত্র, সর্বাধিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত আছে ভারত। ভারতের সাংবিধানিকভাবে স্বীকৃত রাষ্ট্রভাষা আছে 22টা। কয়টা? মানে ভারতের প্রত্যেকটা প্রদেশের ভাষায় তাদের রাষ্ট্রভাষা।
আমাদের পূর্ব পাকিস্তানের সময় দুইটা ভাষাকেই তাই রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চায় না, বাংলা আর উর্দুকে। সর্বাধিক ভাষা ব্যবহার করে হলো পাপুয়া নিউগিনি, তারা 881টি ভাষা ব্যবহার করে। খুব ক্ষুদ্র ছোট্ট একটা দেশ পাপুয়া, এটা ইন্দোনেশিয়ার পাশে একটা দেশ পাপুয়া, যেখানে মানুষও বসবাস করত পাপুয়াতে। পাপুয়া আবার ইন্দোনেশিয়ার একটা প্রদেশও আছে, পাপুয়া প্রদেশ। পাপুয়া নিউগিনি যেটা, এটা আলাদা দেশ। পাপুয়া প্রদেশ ইন্দোনেশিয়ার একটা প্রদেশ, আর পাপুয়া নিউগিনি একটা সময় ইন্দোনেশিয়ার পার্ট ছিল। সব থেকে কম ভাষা ব্যবহার করে উত্তর কোরিয়া। বুঝতেই পারছো, উত্তর কোরিয়ার মতো জায়গায় তুমি যদি আবার অন্য ভাষায় কথা বলো, তাহলে তো তোমার মায়ের পিঠের বাইরে আর অন্য জায়গায় পড়বে না। সর্বাধিক বিদেশি ভাষা ব্যবহার করে ইউএসএ তে 115টা বিদেশি ভাষা ব্যবহার করে। মানে ইউএসএ দেখবা বাংলা ভাষাও ব্যবহার আছে, ঠিক আছে। ইউএসএ তে ইংরেজি তো আছেই, স্প্যানিশ আছে, মান্দারি আছে, তারপরে ল্যাটিন আছে, হিন্দি আছে, কত প্রকারের সব ভাষা, জার্মানির ভাষা আছে, সব ভাষা ব্যবহৃত হয় ইউএসএতে। সব দেশের মানুষ সেখানে যেয়ে বসবাস করে। ইউনেস্কো কর্তৃক ঘোষিত 1951 সালে প্রতিষ্ঠার পর থেকে ইথনোলগ ল্যাঙ্গুয়েজ ফর ওয়ার্ল্ড সংস্থাটি প্রতি বছর ভাষাচিত্র প্রকাশ করে থাকে, এটা মনে রাখলে হবে। আইনসভা, এটা থেকে খুব একটা বেশি এখন আসে না। আইনসভার নাম কি, এটা আগে একটা সময় প্রশ্ন করতো, আরে ভাই কোন দেশের কোন আইনসভার নাম, এটা তো জানার আমার খুব একটা দরকার নাই, আইনসভার নামও কিসের জন্য পড়তে হবে। তো এই জন্য এখন টিচাররাও একটু বুদ্ধিমান, মানে একটু আপডেট হয়েছে, মডার্ন হয়েছে, যে কারণে এখন আর এই আইনসভা থেকে প্রশ্ন খুব একটা বেশি করে না। আগে একটা সময় করতো, টিচাররা ওল্ড ছিল, মানে বিষয়টা এমন না যে ইউনিভার্সিটির টিচার বলে তাদের চিন্তা চেতনা বা তাদের সব কিছুই খুব মডার্ন হবে, খুব প্রিমিয়াম হবে, খুব প্রো লেভেলের হবে, ঠিক আছে, এক্স লেভেলের হবে, বিষয়টা কিন্তু এমন না। ইউনিভার্সিটির শিক্ষকদের ভিতরে অনেক ব্যাকওয়ার্ড চিন্তা চেতনা বা আইডিওলজির অনেক লোক টিচার আছে, আবার অনেক টিচার আছে যারা অনেক মানে খুবই জ্ঞানী গুণী। সব জায়গায় মানে ভিন্নতা আছে। তো কিছু কিছু দেশের আমাদের নাম জানা দরকার, সেগুলো আমরা নাই পড়ি। ভারতের যেমন পার্লামেন্ট, উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, নিম্ন কক্ষকে লোকসভা, কারণ এগুলো আমাদের বিভিন্ন সময় দরকার হয়। রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলি, উচ্চ কক্ষকে বলা হয় ফেডারেশন কাউন্সিল, নিম্ন কক্ষকে বলা হয় স্টেট। যুক্তরাষ্ট্রে যেটা সব থেকে বেশি আমরা আলোচনায় আসে দরকার হয়, সেটা হলো উচ্চ কক্ষ সিনেট, নিম্ন কক্ষ হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভ। হাউস অব রিপ্রেজেন্টেটিভ যারা, তারা মূলত কি, তারা মূলত আমাদের যেমন সংসদ সদস্য, আর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভের তারাই মূলত আমাদের সংসদ সদস্যের সমপর্যায়। সিনেট সদস্য কারা, আমরা বিভিন্ন সময় বলি যে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য। হাউস অব রিপ্রেজেন্টেটিভ থেকে সিনেট সদস্যদের পাওয়ার আরও একটু বেশি, কারণ সিনেট সদস্যদের সংখ্যা কম। সিনেট তারাও নির্বাচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভের মতো, তারাও নির্বাচিত প্রতিনিধি। মানে একটা এলাকায় দেখা যায় একজন হাউস অব রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, আবার ওই এলাকায় বা ওই এলাকার আরও বিস্তৃত পরিসর নিয়ে সিনেট পরিষদ থেকে একজন কি করতেছে, প্রতিদ্বন্দ্বিতা করতেছে। প্রেসিডেন্ট নির্বাচন যখন হয় তখন 2টা ভোট দিতে হয়, 3টা ভোট দিতে হয় তাদেরকে। আচ্ছা, 3টা ভোটের মধ্যে দেখো, প্রথমত 2টা ভোট দিতে হয়। একটা হলো, তোমরা অন্তত জানো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ইলেকট্রাল কলেজ নির্বাচিত হয়। তো প্রথমত তারা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটা ইলেকট্রাল কলেজ নির্বাচন করে, মানে তারা কিন্তু আর কোনো তাদের ভূমিকা থাকে না। মানে তারা যে আমরা যেমন বাংলাদেশে আমরা যে সংসদ সদস্যকে ভোট দিই, তিনি যে আবার সংসদের প্রতিনিধিত্ব করেন, তো যুক্তরাষ্ট্রে যারা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেকট্রাল কলেজকে ভোট দেয়, সেই ইলেকট্রাল কলেজ কিন্তু আবার পার্লামেন্টে যে কংগ্রেসে যে কিন্তু প্রতিনিধিত্ব করেন না। তিনি হলেন ওই একদিনের জন্যই তার দায়িত্ব, তিনি ওই একদিনের জন্যই কে প্রেসিডেন্ট হবে সেটা তিনি ডিটারমাইন করবে। সবাই যে ইলেকট্রাল কলেজ যেগুলো আছে 570টা, এই 570 জন ব্যক্তি একদিনের জন্য তারা সর্বোচ্চ ক্ষমতাবান, তারাই সিলেক্ট করবে প্রেসিডেন্ট কে হবে। তারপরে কিন্তু তারা আর এই কংগ্রেসে প্রতিনিধিত্ব করবে না, কংগ্রেসে প্রতিনিধিত্ব করবে ওই একই জায়গায় আবার আরেকজনকে ভোট দিবে হাউস অব রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যে কে হাউস অব রিপ্রেজেন্টেটিভের নির্বাচন করবে কাকে, তিনি যে পার্লামেন্ট বা যেটাকে আমরা কংগ্রেস বলি যুক্তরাষ্ট্রে, এই কংগ্রেসে যে প্রতিনিধিত্ব করবে। আবার ওই জায়গায় যদি কোনো সিনেট সদস্যেরও যদি আসন থাকে,
মানে সিনেট সদস্য যেহেতু কম, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বেশি, সিনেট কম, তো দেখা যায় সিনেট অনেক বড় পরিসর মিলে, মানে বলা যায় কি যে একটা পৌরসভা আর একটা জেলা পরিষদ, সরি একটা পৌরসভার, আচ্ছা একটা পৌরসভা না, আমি একটা উপজেলা পরিষদের কথা বললাম। একটা উপজেলা পরিষদ মনে করো সিনেট, আর ইউনিয়ন পরিষদ যেটা উপজেলার ভিতরে থাকে এটা মনে করো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তো এটার আরো অনেক জটিলতা আছে, এটা তাদের কালচার বা তাদের সুবিধার্থে তারা এগুলো করছে, এটা আমাদের পার্সপেক্টিভ থেকে বিবেচনা করলে হবে না। যুক্তরাজ্যেরও দুইটা কক্ষ আছে, আর যুক্তরাজ্যের পার্লামেন্ট বলা হয়, যেটাকে আমরা বাংলাদেশের সংসদ বলি। তো এখানে দুইটা কক্ষ, একটা হলো উচ্চ কক্ষ, একটা হলো নিম্ন কক্ষ। উচ্চ কক্ষকে বলা হচ্ছে হাউস অফ লর্ডস, নিম্ন কক্ষকে বলা হচ্ছে হাউস অফ কমন্স। তো যুক্তরাজ্যের এই যে নিম্ন কক্ষের হাউস অফ কমন্সের যারা সদস্য তারা আবার খুব শক্তিশালী, মানে তারাই মূলত পাওয়ারফুল। হাউস অফ লর্ডসে যারা আছে তাদের খুব একটা বেশি ক্ষমতা নাই বা খুব একটা ভূমিকাও নাই, মানে তাদের কার্যক্রম সীমিত। তার মানে যুক্তরাজ্যের যে দুইটা কক্ষ, ইংল্যান্ডের যেটাকে বলতেছি, যদিও এটা ইংল্যান্ড না, এখানে তিনটা যুক্তরাজ্য বলতে কাকে বোঝায়? ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড, এই চারটা দেশকে একত্রে যুক্তরাজ্য বলা হয়। আর এই যুক্তরাজ্যের যে দুইটা কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, কিন্তু উচ্চ কক্ষের ভূমিকা খুব একটা না, কিন্তু যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের ভূমিকা কিন্তু অনেক বেশি, কারণ উচ্চ পর্যায়ের সিদ্ধান্তগুলো এইখানেই নেওয়া হয়। সর্বশেষ কি হবে, বা যেমন আমরা বিশেষত দেখি প্রেসিডেন্টের অভিশংসন বা বিভিন্ন বিলের অনুমতি, তো এগুলো কিন্তু সব সিনেটের অনুমতি লাগে, সর্বশেষ সিনেট অনুমোদন করলে তারপর কিন্তু বাস্তবায়ন হয়। কিন্তু যুক্তরাজ্যের কিন্তু এই হাউস অফ লর্ডসের অনুমোদন লাগে না। যুক্তরাজ্যে যার অনুমোদন লাগে তিনি হলেন রাজা। যুক্তরাজ্যের যিনি রাজা থাকেন বা রানী থাকেন তিনি অনুমোদন করেন, কিন্তু যুক্তরাজ্যের সবকিছু চলে হলো প্রথা অনুযায়ী। রাজা কখনোই কিংবা রানী কখনোই হাউস অফ কমন্সের কোনো সিদ্ধান্ত পেন্ডিং রাখেন না, তিনি সব কিছুই অনুমোদন করে দেন। হাউস অফ কমন্স থেকে যা সিদ্ধান্ত আসে রাজা বা রানী সবসময় সেটা অনুমোদন করে দেন। তো এই জন্য হাউস অফ লর্ডসের ভূমিকা খুব একটা বেশি না, কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা আছে। মহাসাগর মানে উন্মুক্ত বিস্তীর্ণ পানি রাশিকে মহাসাগর বলে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ম্যাপ থেকে, আজকেও দেখাবো। মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর বৃহত্তম যে প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত, মানে প্রবাল প্রাচীর। আমাদের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন। প্রবালগুলো অনেক সুন্দর হয়, সেন্ট মার্টিন যারা গিয়েছো তারা হয়তো বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম, তৃতীয় গভীরতম। আটলান্টিক গভীরতম জায়গা হলো নেয়ার্স, পুয়ের্তো যাই হোক আটলান্টিক। ভারত মহাসাগর, এটা হলো সুন্দর ট্রেন্স, সব থেকে গভীরতম জায়গা ভারত মহাসাগরের। দক্ষিণ মহাসাগর, যেটা আমরা দক্ষিণ মেরুতে আর কি, গভীরতম জায়গা হলো ইউরেশিয়ান বেসিন। উত্তর মহাসাগর, যেটাকে বলা হয় আর্কটিক মহাসাগর, যেটা মূলত অ্যান্টার্কটিকার দিকে অবস্থিত আর কি। তো এটাই হলো বিষয়। সাগর, পৃথিবীতে অনেকগুলো সাগর আছে, তার ভিতরে যেমন দক্ষিণ চীন প্রশান্ত মহাসাগরের যে দেশগুলো আছে সেখানে এখানে বলা হয়েছে আটলান্টিক মহাসাগরের যে দেশগুলো আছে ভারত মহাসাগরে। আচ্ছা, দেখো আমরা মরমর সাগর সম্পর্কে জানি, তারপরে বাল্টিক সাগর সম্পর্কে জানি, ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর কালকে দেখিয়েছিলাম, ডেড সি জর্ডানে যেখানে মানুষ ভাসে, মরমর এটাও ওই যে তোমার বসফরাস প্রণালীতে। বাল্টিক মানে বাল্টিক সাগরের তীরবর্তী যে তিনটা রাষ্ট্র আছে, এই তিনটা রাষ্ট্রকে বলা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। হোয়াইট সি বা শ্বেত সাগর, এটা বরফে আচ্ছাদিত সাদা দেখায় তাই নাম দেওয়া হয়েছে হোয়াইট সি। পৃথিবীর বৃহত্তম সাগর হলো দক্ষিণ চীন সাগর। এই দক্ষিণ চীন সাগরে কিছু দ্বীপপুঞ্জ আছে যেটাকে বলা হয় স্প্রাটলি দ্বীপপুঞ্জ, যেটা চীন এবং ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব আছে।
তো এটা মূলত প্রশান্ত মহাসাগরের ভিতরে আর কি। গভীরতম সাগর হলো ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান মানে ওই যে ওয়েস্ট ইন্ডিজভুক্ত যে দ্বীপগুলো আছে না, ওই যে ক্রিস গেইল, তারপরে অ্যান্ড্রু রাসেল, তারপরে প্লড, এই যে আগের যারা ছিল, এদের যে জায়গা, এটাই পৃথিবীর সব থেকে গভীরতম সাগর। গালফ হিসাবে পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর, এটার এখন নাম দেওয়া হয়েছে বে অফ আমেরিকা। আগে ছিল বে অফ মেক্সিকো, এখন এসে বে অফ আমেরিকা, এটার নাম চেঞ্জ করেছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে। বে হিসেবে বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর। আচ্ছা, বে কি? বে হলো তিন পাশে স্থল সীমা থাকবে, এক পাশে পানি থাকবে। তো বঙ্গোপসাগরের তিন পাশে কিন্তু দেখবা স্থল সীমা আছে, আমি ম্যাপে দেখাবো। চাঁদে অবস্থিত শান্ত সমুদ্র, মানে এখানে পানি টানি নাই, জাস্ট একটা সময় সমুদ্র পানি ছিল বলে ধারণা করা হয়। প্রাচীন সভ্যতা, প্রাচীন সভ্যতার ভিতরে সব থেকে প্রাচীন হলো মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা মূলত আনুমানিক ধারণা করা হয় 5000 বছর অব্দে ইরাকের যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলে এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। সভ্যতা কি? হোয়াট ইজ সিভিলাইজেশন? সিভিলাইজেশন হলো মানুষ যখন একটা নিয়মতান্ত্রিক বসতি স্থাপন শুরু করলো, বাড়ি তৈরি করলো, খাবারের জন্য একটা জায়গায় থাকলো, মানে যাযাবর জীবন ছেড়ে যখন একটা জায়গাতে মানুষ থাকলো। যদিও ইসলাম ধর্মে অনুযায়ী পৃথিবীর প্রথম থেকেই মানুষ সিভিলাইজড, কিন্তু বিজ্ঞান বলে যে মানুষ 1000 বছরের বিবর্তনের মাধ্যমে সিভিলাইজড হয়েছে। আর ইসলাম ধর্ম বলে হজরত আদম আলাইহিস সালাম কি আনসিভিলাইজড ছিল? সো সিভিলাইজড হওয়ার বা বিবর্তনবাদ যেটা, এটা ইসলাম কিংবা কোনো ধর্মের সাথে সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ ধর্মবিরোধী একটি অংশ। কারণ পৃথিবীতে যখন আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। নবীরা কি? নবীরা হলো শিক্ষক। তো একজন শিক্ষক কি আনসিভিলাইজড হয় নাকি? একজন শিক্ষকের কাজই তো মানুষকে সিভিলাইজড করা, তিনি কি নিজে কখনো আনসিভিলাইজড হয়? সো ইসলাম ধর্ম অনুযায়ী পৃথিবীর আদি মানব থেকেই পৃথিবী সিভিলাইজড বা মানুষ সিভিলাইজড। কিন্তু বিজ্ঞান বলে বিবর্তনবাদের তত্ত্বে যে আমরা একটা সময় কি ছিলাম? সাগরে ছিলাম, তারপরে আস্তে আস্তে মানুষ হয়েছে, মানে অনেকটাই পুঁটি মাছ থেকে কাতলা মাছ হয়েছে। তো এভাবে আর কি বিজ্ঞানের থিওরি। যাই হোক, আমরা দুইটা জাস্ট আলোচনার জন্য, কিন্তু আমরা মুসলিম, আমরা বিশ্বাস করব আমরা পৃথিবীর শুরু থেকেই সিভিলাইজড ছিলাম। পৃথিবীর শুরু থেকেই আমরা আল্লাহ প্রদত্ত বাণীর মধ্য দিয়ে প্রচলিত হয়েছি। এখানে যেটা বলছে যে সভ্যতা, মানে সভ্যতা বলতে এখন মনে করো হযরত আদম আলাইহিস সালামকে আমরা জানি যে সাধারণ সৌদি আরবের একটি জায়গায় তাদের প্রথম পাঠানো হয়। তো যেহেতু তারা পৃথিবীর প্রথম মানুষ, তাদের কয়েকজন সন্তান ছিল, তো এই সন্তান মিলে তো আর খুব একটা বেশি বসত বাড়ি বা ওইভাবে সভ্যতা গড়ে তোলার দরকার হয় না। সভ্যতা বলতে কি? যেমন আমাদের একটা গ্রাম্য এলাকা, আর যদি একটা ঢাকা শহর এলাকা বলি, এটা শহরের এলাকা। আচ্ছা, ধরো যে রাজশাহী শহর, আর রাজশাহীর ওই যে তোমার বাগমারা, কি রাজশাহীর যে তোমার পগা বা বাঘা, এই যে জায়গাগুলো আছে, মানে এটা হলো একদম প্রান্তিক এলাকা, শহরের বাইরে উপজেলার পর্যায়ের একদম যে প্রান্তিক এলাকা। তো এই জায়গার যে দালান কোটা, প্রযুক্তি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য কখনোই তো এক হবে না, তাই না? তো এটাই হলো সভ্যতা। মানে সিভিলাইজড বলতে আমরা এই শহরটাকে বোঝাচ্ছি, যেখানে সুন্দর ড্রেনেজ ব্যবস্থা থাকবে, মানে পানিগুলো সুন্দরভাবে চলে যাবে, বন্যা প্লাবিত হবে না, যেখানে অট্টালিকা থাকবে। আগেও কিন্তু অট্টালিকা ছিল, পৃথিবীর অনেক আগেও, শত শত বছর আগেও অনেক অট্টালিকা ছিল, তখনও মানুষের অনেক শক্তি ছিল। আমরা মনে করি আমরা এখনই মনে হয় অট্টালিকা তৈরি করেছি, আগে মনে হয় কোনো অট্টালিকা ঠাকা ছিল না, আগেও ছিল, পাথরের তৈরি অট্টালিকা ছিল, এখনো অনেক অস্তিত্ব আছে সেগুলোর। আমরা যেমন যদি আমরা ওই ইয়েটা দেখতে পাই, অত বিশাল যে পিরামিড, তাহলে অট্টালিকা কেন থাকবে না? তো যাই হোক, এই যে বিষয়গুলোই মূলত সভ্যতা। তো প্রথম এরকম একটা সভ্যতার একটা বাংলায় যদি বলি তাহলে শহর গড়ে ওঠা। তো এই প্রথম শহর গড়ে উঠেছিল এই যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরবর্তী যে জায়গাটা আছে, যেটাকে বলা হয় মেসোপটেমীয়। মেসোপটেমীয় শব্দের অর্থই হলো দুই নদীর মধ্যবর্তী স্থান। এই জায়গাটাতে প্রথম গড়ে ওঠে। এই সভ্যতার আবার অনেকগুলো পার্ট ছিল, তার ভিতরে একটা হলো সুমেরীয় সভ্যতা। সভ্যতার অবদান আছে, যেমন মেসোপটেমিয়ার সব থেকে প্রাচীন সভ্যতা হলো গড়ে তুলেছেন সুমেরীয়গণ। সুমেরীয়দের আদি নিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চল, ইরাকের একটি জায়গা এলাম, তার একটি পাহাড়ি অঞ্চলে তারা সভ্যতা গড়ে তুলেছিল, মানে শহর গড়ে তুলেছিল।
খ্রিস্টপূর্ব 4000 বছর অব্দে তাদের একটি শাখা মেসোপটেমিয়ার দক্ষিণে বসতি স্থাপন করে। তো এই সভ্যতাগুলো মূলত নবীদের হাত ধরেই গড়ে উঠেছে, কারণ নবীরা যেহেতু আল্লাহ প্রদত্ত ব্যক্তি ছিলেন, বান্দা ছিলেন আল্লাহর, তো তারাই জানতো যে জ্ঞান বিজ্ঞানের সর্বোৎকৃষ্ট পাঠ কিভাবে কি করতে হয়। তো এগুলো বিভিন্ন সময় যেহেতু কোরআন হাদিসে সব নবীর কথা আসেনি, আমরা জানি যে 1,25,000-এর উপরে নবী আসছে পৃথিবীতে, আমরা জানি মাত্র 25 জন নবীর কথা, যে 25 জন নবীর কথা কোরআনে আসছে। তো অন্য যারা নবীরা ছিল তারাও তো বিভিন্ন এলাকায় ছিল, তাই না? তো মূলত তাদের হাত ধরেই এই সভ্যতাগুলো গড়ে উঠেছে। এই যে চাকার আবিষ্কার, তো সুমেরীয়রা প্রথম, মানে এত এসে 4000 বছর আগে, খ্রিস্টপূর্ব কিন্তু 4000 বছর, মানে এখন হলো খ্রিস্টপূর্ব 2025 আর খ্রিস্টপূর্ব আরো 4000, তার মানে টোটাল আজকে থেকে হিসাব করলে টোটাল 6000 বছর আগের ঘটনা আমরা আলোচনা করতেছি। তো এই 6000 বছর আগেই কিন্তু চাকা ছিল। চাকার আবিষ্কারটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ চাকার কারণে আজকে দেখো রোলস রয়েলস আসছে, আজকে বুগাটি আসছে, মার্সিডিজ আসছে, বিএমডব্লিউ আসছে। তো চাকা না থাকলে তো এগুলো কিছুই আসছে না। চাকা না থাকলে বিমান আবিষ্কার হতো না। সবকিছুই কিন্তু চাকা দরকার। চাকার কিন্তু ভূমিকা অনেক বেশি, মূল্য অনেক বেশি। ব্যাবিলনীয় সভ্যতা, দেখো এই যে ব্যাবিলনীয় সভ্যতা, কারা ব্যাবিলনীয়? দেখো আমি তোমাদের এখানে বলি, ব্যাবিলনীয় সভ্যতা মূলত গড়ে উঠেছে এটাও ইরাকে। তো এই ব্যাবিলনীয় সভ্যতার ক্ষেত্রে আমরা রাজা নেবুচাঁদের কথা জানি। হু ইজ নেবুচাঁদ? নেবুচাঁদ হলেন এমন একজন ব্যক্তি যিনি ইহুদিদেরকে হত্যা করেছিলেন এবং পরবর্তীতে ইহুদিদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছিলেন, এই যে নেবুচাঁদ। তো পরবর্তীতে ইহুদিরা আবারও আল্লাহর অনুগ্রহ লাভ করে এবং তারপরে ইহুদিদের বলা যায় ত্রাণকর্তা হিসাবে কয়েকজন নবী আসে। তো সেই নবীর ধারাবাহিকতার একটা পার্ট ছিল হজরত সুলাইমান আলাইহিসসালাম, তার আগে দাউদ আলাইহিসসালাম, তার আগে ইউসা বিন নুন। এভাবে কিন্তু অনেক নবী রাসূলরা তাদের এই যে ইসরায়েলি বংশে কিন্তু আগমন ঘটেছে। তো এই ইসরায়েলি যারা ছিল, মানে ইসরায়েল বলতে কাদেরকে বোঝায়? ইসলাম ধর্মে হজরত ইয়াকুব আলাইহিসসালামের যারা বংশধর তাদেরকে বলা হয় ইসরায়েল। আর আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। আর ইসমাইল আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালামের পিতার নাম হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, না ইসাক আলাইহিসসালাম। আর ইসাক আলাইহিসসালামের পিতার নাম হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার মানে ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলিম জাতির পিতা বলা হয়, আদি পিতা বলা হয়। কেন বলা হয়? কারণ ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হজরত ইসহাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম। তো সেই ইয়াকুব আলাইহিসসালামের দুইটা সন্তান ছিল, একটা হলো হজরত ইসহাক আলাইহিসসালাম, একটা হলো হজরত ইসমাইল আলাইহিসসালাম। সেই ইসমাইল আলাইহিসসালাম থেকে আসছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হজরত ইসহাক আলাইহিসসালামের বংশধর থেকে আসছে, প্রথমে আসছে তোমার সেই ইউসুফ আলাইহিসসালাম, তারপরে আসছে মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের পরে আসছে তোমার তারপরে নবী হিসেবে আসছে হারুন আলাইহিসসালাম, একই সময়ে ছিল। তার পরবর্তীতে দেখা যায় নবী হিসেবে আসছে ইউসা বিন নুন আসছে, তারপরে দাউদ আলাইহিসসালাম আসছে, সুলাইমান আলাইহিসসালাম আসছে, ঈসা নবী আসছে। তো এভাবে কিন্তু ধারাবাহিকভাবে আসছে। এর মধ্যে আরো কিছু নবী রাসূল সমসাময়িক বিদ্যমান ছিল, সেগুলো বিভিন্ন এলাকায় নবীদের দায়িত্ব ছিল। এখন যেমন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে প্রান্তে থাকো না কেন, মুসলিম যদি তুমি হও তাহলে তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময় কিন্তু তিনি সারা পৃথিবীর নবী ছিলেন না। তিনি ছিলেন শুধুমাত্র, তিনি যেহেতু মক্কায় বাস করতেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকে, তো তিনি মক্কার এলাকার নবী ছিলেন। মক্কার যে দায়িত্ব, তার যে নবুয়তের এলাকা রেস্ট্রিক্টেড ছিল, কনফাইন্ড ছিল, এটা একটা বাউন্ডারি ছিল। এই বাউন্ডারির মধ্যে তিনি নবী ছিলেন। আবার যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ঠিক তখনই কিন্তু আবার আরেকজন নবী ছিলেন, সেটা হলো হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের দায়িত্ব ছিল বর্তমান সময়ের যে জর্ডান যে এলাকাটা আছে, এই জর্ডানে হযরত লূত আলাইহিস সালাম দায়িত্ব পালন করতেন। তো লূত আলাইহিস সালামের একটা ঘটনা আমরা জানি, লূত আলাইহিস সালামের যারা কওম বা যারা তার দায়িত্বপ্রাপ্ত, মানে তার যে এলাকা ছিল, এই এলাকার যারা বাসিন্দা ছিল, তারা ছিল সবাই সমকামী। সমকামী মানে কি? হোমোসেক্সুয়ালিটি যেটাকে বলি, মানে পুরুষে পুরুষে সেক্সুয়ালিটি বা যে সেক্সুয়াল যে ইন্টিমেসি, নারীতে নারীতে, যেটা এটাকে বলা হচ্ছে
হোমোসেক্সুয়ালিটি। তো এই জিনিসটা তারাই প্রথম শুরু করে। তো এটা আল্লাহ অত্যন্ত ক্রোধুদ্ধ হয় এই ঘটনায়, কারণ এই যে বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ দিয়েছে, একটা পুরুষ অবশ্যই একটা মেয়ের দিকে বা নারীর দিকে আকর্ষিত হবে, বা একটা নারী পুরুষের দিকে আকর্ষিত হবে, এটা হলো নেচারাল। তো তারা কি করলো, এই নেচারটাকে উল্টে দিল। উল্টে দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে কি করলো, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই যে আমরা ডেড সি নামে যেটা জানি, এই জায়গাটায় বর্তমান যেটা ডেড সি, এই জায়গাটা উল্টে দিল। উল্টে দিয়ে আল্লাহ উল্কা বৃষ্টি নিক্ষেপ করলো এবং এই এলাকার মানুষগুলো নিঃশেষ হয়ে গেল। এবং এই জায়গাটাতে কিন্তু অভিশাপপ্রাপ্ত একটা জায়গা, ডেড সি, যেটা যেটা আমরা লবণাক্ত বা বিজ্ঞানের অনেক থিওরি দেয়। তো এইসব থিওরি দিয়ে আসলে খুব একটা বেশি এগুলো জাস্টিফাই করা যায় না। তো এটা হলো বিষয়। তো দেখো একই সময়ে তাহলে দুইজন নবী দায়িত্ব পালন করছেন, একজন লূত আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম দায়িত্ব পালন করছে বর্তমানে যে প্যালেস্টাইন, জর্ডান বা এই যে এলাকাটা আছে এই এলাকাটাতে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব পালন করছে মক্কা কেন্দ্রিক যে এলাকাটাতে আছে। দুইজন কিন্তু একই সাথে। যেমন আমরা যেমন মুসা আলাইহিস সালামের কথা জানি, মুসা আলাইহিস সালামও নবী ছিলেন, আবার একই সময়ে কিন্তু হারুন আলাইহিস সালামও নবী ছিলেন। তো একই সাথে দুইজন নবী থাকতে পারতো আগে, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, যেহেতু তিনি সর্বশেষ নবী হিসাবে আসছেন, তো তাকে সারা পৃথিবীর নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, যেন সারা পৃথিবীর যে যেখানেই থাকে না কেন, তিনি যদি মুসলিম দাবি করে তাহলে বা মুসলিম হন, তাহলে তাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে প্রথমত নবী মানতে হবে, আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানতে হবে, এবং যে ইসলামের মৌলিক যে বিষয়গুলো সেখানে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য ইসলাম ধর্মে বলা হয় বিশ্বাসী। কারা বিশ্বাসী? বিলিভার্স। আমরা বিভিন্ন সময় বলি না বিলিভার্স। বিলিভার্স কারা? যারা ইসলামের এই মৌলিক বিষয়ে, যারা ইসলামের রাসূলকে স্বীকার করে, বিশ্বাস করে, আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানে, এবং ইসলামের মৌলিক সকল বিষয়গুলোকে বিশ্বাস করে, যেটা সবকিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের ভিতরে। ঠিক আছে? তো এটাই হলো বিলিভার্স, এটাই হলো মুসলিম উম্মাহ। আচ্ছা, এবার আমরা সভ্যতার যেটা আসছিলাম, ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার বিখ্যাত অ্যামোরাইট নেতা হাম্বুরাবি। হাম্বুরাবি অ্যামোরাইট নেতা। ব্যাবিলনীয়রা প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে, এই যে লিখতে হবে এটা। আবার এই যে হাম্বুরাবি, ইনি লিখিত আইন প্রণয়তা করেন, মানে প্রথম যে আইন প্রণয়ন করা, যেটা লিখিত আইন, এটা প্রথম এই ব্যাবিলনীয় রাজা হাম্বুরাবি করেন। তো এই সময়টাও কিন্তু এই যে নবী রাসূলের সময়ের কিন্তু এই ব্যাবিলনীয় সভ্যতার অস্তিত্ব ছিল। ঠিক আছে? আমরা যে ব্যাবিলনীয় সভ্যতা, ইরাকের যে বিষয়গুলো জানি না, তো এগুলা কিন্তু এই যে ইহুদিদের সাথে রিলেটেড। তারপরে অন্যান্য সময় শক্তিশালী, এই ব্যাবিলনীয়রা খুবই শক্তিশালী ছিল, তারা বিশাল দেহের অধিকারী ছিল, গায়ে প্রচুর বল ছিল, বুদ্ধি ছিল, শক্তিশালী যোদ্ধা ছিল। তো এটার অনেক হিস্ট্রি আছে। ঠিক আছে? ইতিহাস খুবই মজার জিনিস, ইতিহাস পড়লে মনে হয় আরো পড়ি, ইতিহাস খুবই মজার জিনিস। অ্যাশিরীয় সভ্যতা। ব্যাবলিন থেকে 200 মাইল দূরে টাইগ্রিস নদীর তীরে আশুর নামের একটি সমৃদ্ধ শহর গড়ে তোলে। এই যে শহর গড়ে ওঠে। অ্যাশীয়রা প্রথম একটা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেন। তো এটা প্রথম ভাগ করছে কারা? অ্যাশীয়রা। পরে এটাকেই বিভিন্ন সময়ে ক্রমবর্ধিত করে কোথায় নিয়ে যাওয়া হয়? গ্রিসরা। এই যে জ্যামিতি বা এই যে বিজ্ঞানের এই যে থিওরি বা গণিত, ম্যাথ, এইগুলোতে তারা অগ্রগতি নিয়ে আসে। তবে প্রথম সূচনাটা হয়েছিল ইরাক থেকে, এটার বেশ ভালো বিস্তার লাভ করেছে গ্রিসে, তারপর আবার মুসলমানদের কাছে ফিরে আসছে মধ্যযুগে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে। মুসলিমরা আবার অনেক জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ ছিল, যেমন এই যে আলকেমি, এই কেমিটা কিন্তু পুরোটাই মুসলমানদের একটা অবদান, এই যে কেমিস্ট্রির যে বিষয়। তারপরে আলজেব্রা, আমরা যেটাকে এই যে গণিতের যে বিষয়গুলো, এগুলো কিন্তু মুসলিম দার্শনিকরা আবিষ্কার করেছে, এগুলো সূচনা করেছে, তারাই এটার বিস্তার করেছে, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি করেছে। তারপরে দেখা যায় আবার জ্ঞান বিজ্ঞানটা এখন চলে গেছে কাদের? ইউরোপীয়দের কাছে। তো একটা সময় কিন্তু ইউরোপীয়দের কিছুই ছিল না। যখন এই আলজেব্রা বা আলকেমি, এই বিষয়গুলো, কেমিস্ট্রি বা এইগুলো যখন প্রথম সূচনা হয়, তখন ইউরোপের কিছুই ছিল না। ইউরোপের কখন আসলো? যখন তোমার আইনস্টাইন বা যখন তোমার নিউটনের মতো বিজ্ঞানীদের আবির্ভাব ঘটলো, বা তোমার এই যে অলিভার রাইটস বা এই যে বিভিন্ন বিমান আবিষ্কার করলো, তো তখন আবার ইউরোপে বিজ্ঞান সমৃদ্ধ হলো। এখন যেমন আমরা দেখছি বিজ্ঞানের সব থেকে বেশি সমৃদ্ধি লাভ করেছে, এখন কিন্তু ইউরোপ অতটা বিজ্ঞানে সমৃদ্ধ নাই। এখন দেখছি আমরা বিজ্ঞান বেশি সমৃদ্ধি লাভ করেছে যুক্তরাষ্ট্রে, বিজ্ঞান বেশি সমৃদ্ধি লাভ করছে তোমার চীনে। তো এইভাবে কিন্তু বিভিন্ন সময় এগুলো দেখা যায় ডিস্ট্রিবিউট হয়ে যায়, এক এক সময় এক একজন নেতৃত্ব দেয়।
ক্যালেডীয় সভ্যতা, ব্যাবিলনের শূন্য উদ্যান। তো ক্যালেডীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা প্রথম সপ্তাহকে 7 দিনে ভাগ করেছিল, এই জন্য তাদেরকে বলা হয় ক্যালেডীয়, মানে ক্যালেন্ডার নামটা তাদের কাছ থেকে আসছিল। ব্যাবিলনের শূন্য উদ্যান, তো এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি অংশ, মানে শূন্য উদ্যান, এটা তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখে নিবা, খুব দারুণ। এই যে নেবুচাঁদজান, আমি তোমাদের বলছিলাম এই নেবুচাঁদজান ইহুদিদেরকে হত্যা করেছিল, এটার অনেক বড় হিস্ট্রি আছে। তো তারপরে ইহুদিদের ত্রাণকর্তা হিসেবে কিন্তু একই সাথে কিন্তু এই সময় পারস্য সভ্যতার একটা শক্তিশালী অবস্থান ছিল, মানে অনেক হিস্ট্রি আছে এগুলো। মিশরীয় সভ্যতা, আচ্ছা মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 5000 বছর অব্দে, মানে প্রায় এই যে মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক সময়ে, মানে যখনই মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে ঠিক সেই সময় মিশরে একটি সভ্যতা গড়ে ওঠে নীল নদকে কেন্দ্র করে, যেটাকে বলা হচ্ছে মিশরীয় সভ্যতা। এবং এই মিশরীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিত্রলিপি, যেটাকে বলা হয় হায়ারোগ্রাফিক। তো এই চিত্রলিপির প্রথম সূচনাটা করেছিলেন হযরত মেবি জাকারিয়া আলাইহিস সালাম, হয়তো জাকারিয়া আলাইহিস সালাম, ভুলে গেলাম কেন। তিনি প্রথম সেলাইয়ের কাজ শুরু করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম নাকি আচ্ছা এখন আমার খেয়াল আসতেছে না, তবে মনে হয় হযরত জাকারিয়া আলাইহিস সালাম হতে পারে, অথবা অন্য জনও হতে পারে। তো তিনি একজন নবী ছিলেন, তিনি এই প্রথম বলা যায় যে মিশরীয় সভ্যতার সূচনা করেছিলেন। আর আমাদের ভারতীয় উপমহাদেশে যে সভ্যতা বা যে শহরটা গড়ে উঠেছিল সেটা হলো সিন্ধু সভ্যতা, যেটা আবিষ্কার হয় 1921 সালে। সিন্ধু সভ্যতা মূলত সিন্ধু নদীর তীরে কে কেন্দ্র করে গড়ে ওঠে। আজকে যে আমরা মাপজোপের পদ্ধতি দেখি, এটা আমাদের এই ইন্ডিয়া থেকে আবিষ্কৃত হয়েছে, ইন্ডিয়ার মানুষরাই প্রথম শুরু করেছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, যদিও এই জায়গাটা মূলত পাকিস্তানের পার্ট। এই যে হরপ্পা নগরী, এটি গড়ে উঠেছে সিন্ধু নদীর উপত্যকা রাভি তীরে, এটি বর্তমানে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে এখানে। আর মহেঞ্জোদারো নগরী, এখান থেকে মূলত এই যে আমরা মহেঞ্জোদারো, বিভিন্ন রকম মহেঞ্জোদারের যে ট্র্যাকগুলো দেখি, এইখান থেকে নামগুলো নিয়েছে তারা, এটাই হলো বিষয়। এগুলো গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 3000 বছর থেকে 2700 বছর অব্দে, মানে অনেক আগের বিষয়। ফিনিশীয়রা এটা গড়ে উঠেছিল লেবানন এবং ভূমধ্যসাগরের যে ফিনিশীয় সভ্যতা, এদের আয়ের উৎস ছিল কি উর্বর জমি, কৃষিকাজ। পারস্য, এই যে বললাম যে পারস্য সভ্যতাও পৃথিবীর একটি শক্তিশালী সভ্যতা ছিল। খ্রিস্টপূর্ব 2000 বছর অব্দ থেকে 600 অব্দ পর্যন্ত আর্যরা এক উন্নত সভ্যতা গড়ে ওঠে। এই যে আমরা আর্য আমি আলোচনায় প্রথম ক্লাসেই বলেছিলাম না যে আর্যরা ইউরাল পর্বত থেকে ইন্ডিয়াতে এসেছে, আর্যদের ধর্ম ছিল তোমার আর্যদের ধর্মগ্রন্থ ছিল বেদ, মানে এই বর্তমান যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মটা মূলত আসছে ইরান থেকে, পারস্য থেকে, তারাই মূলত এখানে নিয়ে আসছে। মানে আমরা এই হিন্দু ধর্মের সবকিছু বিস্তার সবকিছু ভারতে দেখি, কিন্তু এটা সূচনা ঘটছে কিন্তু ওই আর্যদের কাছ থেকে, মানে আর্যরাই কিন্তু এই ধর্মটা আমাদের এখানে নিয়ে এসেছে খ্রিস্টপূর্ব 2000 বছর অব্দে। আচ্ছা, সভ্যতার অধিবাসীরা, এদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এর যে জরথ্রুস্ট নামে পারস্য এক ধর্মগুরু এবং দার্শনিকের আবির্ভাব ঘটে, তিনি যে মতবাদ দিয়েছিলেন সেটা হলো জরথ্রুস্টবাদ। তো পারস্য সভ্যতা 300 খ্রিস্টপূর্বে গ্রিক বীর আলেকজান্ডার অধিকার করে নেন পারস্য সাম্রাজ্যকে, 300 খ্রিস্টপূর্বে। তো শুধুমাত্র 300 খ্রিস্টপূর্বে না, তারপরে আবারও তারা ঘুরে দাঁড়ায়। পারস্য সভ্যতাও কিন্তু বর্তমানে আমেরিকা যেমন সুপার পাওয়ার, একটা সময় পারস্য সভ্যতাও সুপার পাওয়ার ছিল। এটা 630 খ্রিস্টাব্দের দিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ে পারস্যরা ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সুপার পাওয়ার, আমেরিকার মতো। এবং একই সাথে আরেকটি সুপার পাওয়ার ছিল, সেটা হলো তোমার কনস্টান্টিনোপল থেকে শাসিত হতো রোমান সভ্যতা, রোমান সাম্রাজ্য। এই দুইটা তখন সুপার পাওয়ার ছিল। এখন যদি আমরা সুপার পাওয়ার বলি রাশিয়া, সুপার পাওয়ার বলি আমরা যুক্তরাষ্ট্র, সুপার পাওয়ার বলি চীন, তো একই সময়ে ওই সময় এমন সুপার পাওয়ার ছিল। একটা হলো বর্তমানে তুরস্কের কনস্টান্টিনোপল থেকে যে তোমার রোমান সাম্রাজ্য, আর এদিকে পারস্য সাম্রাজ্য। হিব্রু মানে এই যে প্যালেস্টাইনের জেরুজালেম নগরীতে যে হিব্রু সভ্যতা গড়ে ওঠে, মানে ইহুদিদের ভাষা হলো হিব্রু, সেমেটিক ভাষা এটা একটা। তো এই হিব্রু সভ্যতা মূলত
হিব্রুদের নবী হজরত মুসা আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম মানুষের প্রচলিত ধর্মীয় চেতনার নতুন আলোড়ন তোলে। আচ্ছা, হিব্রু সভ্যতা এখানে মূলত নবীদের মাধ্যমেই বেসিক্যালি এই সভ্যতাটার আবির্ভাব ঘটছে, মানে ইসলাম ধর্মের সাথে এটা রিলেটেড। হজরত মুসা আলাইসাল্লাম যাকে একই সাথে কিন্তু ইহুদিরা যাদেরকে নবী হিসাবে মানে, আমরা মুসলিম ধর্মেও আমরা জানি মুসা আলাইসাল্লাম আমাদেরও একজন নবী, কিন্তু আমাদের মুসলিম ধর্মে বলা হয়েছে আল্লাহ যখন যে প্রান্তে যে সময়ে যাকে নবী হিসাবে পাঠিয়েছে আমরা তাকেই আনুগত্য করব, এটা হলো আমাদের মুসলিমদের বিশ্বাস। কিন্তু যারা খ্রিস্টান বা যারা ইহুদি তারা কি করছে, তারা পরবর্তীতে যারা নবী আসছে তাদের আনুগত্য না করে তারা পূর্ববর্তী যারা নবী ছিল তাদের আনুগত্য করে গেছে, বা তাদের সেই পূর্ববর্তী ধর্মের উপরই তারা থেকে গেছে। তারা পরবর্তীতে আল্লাহ যখন আবার নতুন নবী পাঠিয়েছে, যেমন আমি যদি তোমাদেরকে বলি যে হযরত মুসা আলাইহিসসালাম তাকে পাঠানো হয় প্রায় সেই মানে অনেক আগে, খ্রিস্টপূর্ব ধরা যায় 3000 বছর আগে। হযরত ইউসুফ আলাইহিসসালামের পরে মুসা আলাইহিসসালাম নবী হিসাবে আসেন। তো ইউসুফ আলাইহিসসালাম অবশ্যই আগে আসছে, তারপরে মুসা আলাইহিসসালাম আসছে। তো মুসা আলাইহিসসালাম বা ইউসুফ আলাইহিসসালাম সবার ধর্ম কিন্তু ছিল ইসলাম, কিন্তু যেটাকে আমরা এখন বলছি ইহুদি, মানে এটার বর্তমান সময়, কিন্তু প্রকৃতপক্ষে তারা যেহেতু আল্লাহর প্রেরিত নবী ছিল তাদের ধর্ম ছিল ইসলাম। কারণ এই পৃথিবীতে যাদেরকে নবী হিসাবে পাঠিয়েছে তারা সবাই ইসলাম ধর্মের বাণী হিসেবে তারা বাণী প্রচার করেছে। তো যাই হোক, মুসা আলাইহিসসালামের এই পরে ধারাবাহিকভাবে তারপরে দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম আরো অনেক নবীর আগমন ঘটলো। সর্বশেষ আসলো কে হযরত ঈসা আলাইহিসসালাম। তখন আল্লাহ বললো তোমরা সবাই ঈসা আলাইহিসসালামের আনুগত্য করো, ঈসা আলাইহিসসালামের নির্দেশ পালন করলো। কিন্তু ইহুদিরা কি করলো, তারা বললো যে না, আমরা ঈসা আলাইহিসসালামের আনুগত্য পালন করবো না, আমরা বরং আমাদের সেই মুসা যেটা বিকৃত করেছে, অবশ্যই সেটা অরিজিনাল না, সেটা বিকৃত করা, তো আমরা সেইটার উপরই থেকে যাব। তো এটা তো তাদের উচিত হয়নি, তাদের উচিত ছিল পরবর্তীতে যখন যে নবী আসছে সেই নবীর আনুগত্য করা। আবার ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী, যাদেরকে আমরা খ্রিস্টান জানি, তাদের নির্দেশ ছিল যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর নবী হিসেবে পাঠিয়েছে তোমরা তার আনুগত্য করো, তার আনুগত্য বলতে তার নির্দেশ মানো, আনুগত্য হবে এক আল্লাহর, সেটা পর তার নির্দেশ পালন করো। কিন্তু তারা দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করেনি, তো তারা তাদের পূর্ববর্তী ধর্মের উপর থেকে গেছে। তো এভাবে মূলত ধর্মগুলোর উৎপত্তি ঘটেছে, মানে পূর্ববর্তী যে ধর্মগুলো বিভিন্ন সময় আসছে, বিভিন্ন সময় নবী হিসাবে বার্তাবাহক হিসেবে আল্লাহ যাদের পাঠিয়েছে, পরবর্তীতে তারা সেটা আপডেট হয়নি, আল্লাহ তাদের নির্দেশ দিয়েছে তোমরা আপডেট হও, তোমরা এই বিষয়গুলো অনুসরণ করো। কারণ যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় নিয়ম কানুন রীতিনীতি পরিবর্তন করেছে, আল্লাহ নিজেই পরিবর্তন করেছে। একটা সময় তোমার হযরত আদম আলাইহিস সালামের সময় আপন ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, কারণ তখন মানুষ ছিল না, ঠিক আছে। একটা সময় মদ খাওয়া জায়েজ ছিল, একটা সময় মদ খাওয়া জায়েজ নাই। তো এই যে বিভিন্ন সময় যুগের চাহিদা অনুযায়ী নিয়ম পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তিত নিয়মের সাথে যারা আল্লাহর নির্দেশ পালন করেনি তারাই দেখা যায় আল্লাহ মানে ইসলাম ধর্মের অনুযায়ী অবিশ্বাসী বলা হয়, আনবিলিভার্স। আর যারা আল্লাহর এই নির্দেশ পালন করেছে তাদেরকে ইসলাম ধর্মে বলা হয় বিলিভার্স, যেটাকে আমরা জানি যে ইমান মানে কি বিশ্বাস স্থাপনের যে বিষয়টা। তো এভাবে আর কি সভ্যতা মূলত এগুলো সবই নবী রাসূলদেরই অবদান। হয়তো সব নবীর যাদের আমরা এই যে দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এগুলোর কথা জানি, এই কারণে হয়তো আমরা হিব্রু সভ্যতা মনে করতেছি শুধু নবীদের দান। কিন্তু পারস্য সভ্যতা বলেই, পারস্য বিষয়ে আমার খুব একটা জানা নাই, কিন্তু যেমন যদি আমরা মিশরীয় সভ্যতা বলি তাহলে এই সভ্যতাগুলো নবীদের হাত ধরে গড়ে উঠেছে। প্রাচীন চৈনিক সভ্যতা দেখো, হযরত নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, যারা যে মহাপ্লাবন যেটা হয়েছিল পৃথিবীতে, এই প্লাবনের পরে 4 জন সন্তানকে 4 প্রান্তে পাঠানো হয়েছিল। একজন এই এশিয়ার দিকে আসছিল, একজন এশিয়ার চীন অঞ্চলে আসছিল, একজন ইউরোপের দিকে গেছিল, একজন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছিল। তো এই যে চৈনিক যারা, মঙ্গোলীয় যারা, এইগুলাও কিন্তু আসছে হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, তারা নূহ আলাইহিস সালামের সন্তানদের বংশধর, সেখান থেকেই কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছে। তো এখানেও একটা সভ্যতা গড়ে উঠেছে। আচ্ছা, দর্শন, চীনের প্রাচীনতম লাও ত্সে। আচ্ছা, চীন বা বৌদ্ধ ধর্ম বা চীন বা দক্ষিণ কোরিয়া বা উত্তর কোরিয়া বা জাপান, এই দেশগুলোর মানুষের কিন্তু ধর্ম আমরা বৌদ্ধ জানি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে সৃষ্টিকর্তার বিশ্বাস করে না। তাদের দেশের 70% মানুষ তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী না,
তাদের চিন্তা চেতনা অন্যরকম। তারা এই যে কনফুসিয়াস, তার দর্শনে অনেক বেশি প্রভাবিত। চীনের একজন প্রভাবশালী দার্শনিক, মানে তিনি যে কথা বলেছেন সেই কথা দ্বারা তারা অনেক বেশি প্রভাবিত। ইজিয়ান সভ্যতা, এটা এশিয়া মাইনর মানে গ্রিস, এটা তুরস্কের পাশে আর কি, এই ইজিয়ান সাগর, এখানেই এই সভ্যতাটা গড়ে উঠেছিল। গ্রিক সভ্যতা, এই গ্রিক সভ্যতার যারা মানুষ ছিলেন তারা একটা পর্যায়ে ছিল বিভিন্ন দেব দেবীর উপাসক। পরবর্তীতে এই গ্রিক সভ্যতা হয় খ্রিস্টান ধর্মের দীক্ষিত হয়। যেমন রোমান সভ্যতা, রোমানরা কিন্তু রোমান সভ্যতা, আমরা যেমন এই যে বর্তমান সময়ে যে আমরা বলি না যে মার্স, মঙ্গল গ্রহ, এই যে বিভিন্ন যে নাম আসছে, বুধ, এগুলো কিন্তু কোথা থেকে আসছে, এই নামগুলো কোথা থেকে আসছে তোমরা কি জানো? এগুলো কিন্তু গ্রিক এবং রোমানদের বিভিন্ন দেব দেবীর নাম থেকে আসছে। তার মানে এটা স্পষ্ট যে গ্রিক এবং রোমানরা একসময় বিভিন্ন দেব দেবীর পূজা করত, পূজা অর্চনা করত। তারপরে কি হলো, খ্রিস্ট ধর্মের হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলো। সেখানে এখন দেখো গ্রিক যে সেই ধর্মের উপরে কিন্তু তারা থেকে গেছে। তারা পরবর্তীতে যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো তখন কিন্তু আর তারা আপডেট হয়নি, তারা তখন তাদের সেই পূর্ববর্তী ধর্মের পারে থেকে গেছে। যদিও আল্লাহ তাআলা নিজে একমাত্র কোরআনকে তিনি হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, যে এটা কেউ বিকৃত করতে পারবে না। পৃথিবী যতদিন থাকবে একমাত্র কোরআনের প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা বাণী অবিকৃত থাকবে। কিন্তু আল্লাহ আর অন্য কোনো ধর্মগ্রন্থকে এভাবে নিজের হেফাজতে মানে দায়িত্ব নিয়ে রাখেনি। যেহেতু কোরআন সর্বশেষ আল্লাহর আসমানি কিতাব বা সর্বশেষ নবীর উপর অর্পিত গ্রন্থ, এই কারণে আল্লাহ এটাকে নিজেই লাহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। এবং এটার দেখো কোনো কোরআনের কিন্তু কোনো বিকৃতি নাই, পৃথিবীর কোনো প্রান্তে কিন্তু কোরআনের বিকৃতি নাই। আমাদের মুসলিম ধর্মের ভিতরেও দেখা যায় বিভিন্ন দর্শনের ভিন্নতা হতে পারে, যে হাত উপরে বাঁধবো নিচে বাঁধবো, কিন্তু বেসিক্যালি কেউ তো বলে না যে জুমার নামাজ আজকে আমরা 4 রাকাত পড়ি, আজকে আমাদের সময় বেশি। আচ্ছা, আজকে আমাদের যে মাগরিবের সময়, যে আমাদের আজকে সময় বেশি আছে, ইফতারের পরে সময় থেকে গেছে, তাহলে 3 রাকাতের জায়গায় আমরা 4 রাকাত পড়ি, এমনটা তো কেউ বলে না। মানে বেসিক থিমে কিন্তু কোনো পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমানের সাথে পার্থক্য নাই। পার্থক্য হলো যে বিষয়ে ক্লিয়ার কোনো ধারণা দেওয়া নাই। যেমন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত কিভাবে বাঁধতেন, বা এই বিষয়ে সাহাবায়ে কিরাম বা অন্যান্য যে ওলিয়া আউলিয়া যারা ছিল তারা ক্লিয়ার একটা ধারণা দিতে পারেনি। যে দেখা যায় এটা চেঞ্জ হয়েছে, এক একজন এক একটা মতবাদ দিয়েছে, সেইখান থেকে মূলত এই বিষয়গুলো তৈরি হয়েছে। কিন্তু কোরআনের যে মেসেজ, কোরআনের যে বাণী, সেটা সেই আলাস্কাতেও একই, সেটা দক্ষিণ কোরিয়াতেও একই, সেটা সাইবেরিয়াতেও একই, সেটা বাংলাদেশেও একই, সেটা সেই তোমার বলা যায় যে সেই মানে পৃথিবীর যে প্রান্তে বলো, দক্ষিণ আমেরিকাতেও একই, সব জায়গায় কিন্তু সেম, এটার কোনো পরিবর্তন নাই। কিন্তু চেঞ্জ হয়েছে যে বিষয়ে সরাসরি কোনো ডিরেকশন দেওয়া নাই, যে এভাবে এটা এভাবেই করতে হবে। যেমন মদ খাওয়া হারাম ইসলাম ধর্মে, এটা কি ওই পশ্চিমাদের কাছে, মানে ইউরোপে গেলে কি তোমার জন্য হালাল হয়ে যাবে? শুকরের মাংস খাওয়া হারাম, তুমি কি ইউরোপে গেলে তোমার জন্য হালাল হয়ে যাবে? হালাল তো হবে না। সো যেটা কোরআনের বাণী সেটা কিন্তু অপরিবর্তনীয়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো সহিহ বাণী, সহিহ মানে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যে বাণী, যেগুলো সাহাবায়েরা সরাসরি শুনছে, এগুলাও কিন্তু কোনো চেঞ্জ নাই। যেমন বুখারী শরীফের যে হাদিসগুলো আছে, তারপর অন্যান্য অনেক বিষয় আছে, 6টা যে বিশুদ্ধ যে সিয়াসিত্তার বলা হয় যে হাদিস গ্রন্থ আছে, এগুলা কিন্তু সবই সহিহ, মানে এগুলাতে কিন্তু ভুল ধরতে গেলে তোমার ঈমান থাকবে না। ঠিক আছে, এটা হলো বিষয়। তো গ্রিক সভ্যতা, গ্রিকরাও একটা সময় দেবদেবীর পূজা করত, সেটা বললাম। পরবর্তীতে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। গণতন্ত্রের সূতিকাগার আমরা জানি গ্রিকেই এই যে অ্যারিস্টটল, সক্রেটিস, তাদের কিন্তু আবির্ভাব ঘটে। তাদের কিন্তু বিশাল বিশাল দার্শনিক ছিল তারা, দর্শন, ইতিহাস, জীববিজ্ঞান, রাজনীতি, সব কিছুর সূচনা কিন্তু ঘটছে এই যে সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, এদের কাছ থেকেই। আর তাদের সর্বশেষ শিষ্য বা তাদের ছাত্র ছিল আলেকজান্ডার, যিনি সারা পৃথিবী মোটামুটি দাপিয়ে বেরিয়েছে। আচ্ছা, এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব স্থানীয় শহর হলো স্পার্টা এবং এথেন্স, এগুলো একটু দেখো। পেলোপনেসীয় যুদ্ধ, এটা হলো স্পার্টা এবং এথেন্স উভয়ই একে অন্যের শত্রু ছিল, গ্রিকের 2টা শহর। এটা খুব একটা বেশির আগের না, এটা হযরত ঈসা আলাইহিস সালামের মাত্র 460 বছর আগে। তো ঈসা আলাইহিস সালাম তো খুব একটা বেশি আগে আসেনি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে 570 খ্রিস্টাব্দে, মানে এই 570 খ্রিস্টাব্দের আগেই কি আসছে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তবে এটা কি খুব বেশি পুরনো কোনো ঘটনা? এটা কিন্তু ইতিহাসের খুব একটা বেশি পুরনো কোনো ঘটনা না, এটা মোটামুটি একটা আধুনিক ঘটনা বলা যায়।
আমরা যদি পুরনো ঘটনা দেখি তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বা তার আগে হযরত নূহ আলাইহিস সালাম, বা তার আগে হযরত শীশ আলাইহিস সালাম, মানে অনেক আগের কিন্তু এগুলো ঘটনা। পৃথিবীর আবার নতুন করে সূচনা, সেটাকে আমরা পুরাতন ঘটনা হিসেবে দেখতে পারি। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু খুব একটা বেশি পুরানো না। এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন, এটাও কিন্তু খুব একটা বেশি না, এটা 570 খ্রিস্টাব্দ। এটা ইতিহাসের মাত্র তুমি 1500 বছর পিছিয়ে গেলে তুমি এই ঘটনাটা দেখতে পারবা, ঘটনায় ফিরে যেতে পারবা। আমরা তো হাজার বছরের ইতিহাস জানি, আমরা সেই ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস জানি, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আরো 3000 বছর আগের ঘটনা। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানি, যেটা আরো আগের ঘটনা। আমরা হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা জানি, যেটা আরো 4-5 হাজার বছরের আগের ঘটনা। তো সে বিবেচনা করলে কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা তার যে নবুয়ত প্রাপ্তি, এটা কিন্তু খুব একটা বেশি পুরনো কোনো ঘটনা না। এই যে 1500 বছর আগে কি পিছাই গেলে কিন্তু আমরা সেই ঘটনাটা দেখতে পারবো বা সেই ঘটনা জানতে পারবো। আচ্ছা, ভৌগোলিক অবস্থান। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্যসাগরকে কেন্দ্র করে। এখানে হেলেনিক এবং হেলেনিস্টিক এই দুইটার হেলেনীয় সভ্যতার দেশ বলা হয়। যাই হোক, মিশরের যে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক সংস্কৃতি এবং অগ্রগতি। আচ্ছা, মিশরের আলেকজান্দ্রিয়া একটা শহর আছে, মিশরের বৃহত্তম শহর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। এটা আলেকজান্ডারের নাম অনুসারে আসছে, যেহেতু আলেকজান্ডার সারা পৃথিবী বলা যায় শাসন করছে। ভারতবর্ষেও কিন্তু তিনি 327 তিনি মৃত্যুবরণ করছেন 323-এ, আর তিনি 327-এ খ্রিস্টপূর্ব 327-এ ভারতবর্ষও আক্রমণ করছিল। আচ্ছা, অনেক বিষয়। তো এরপরে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। উত্তরগুলোও দেওয়া আছে, সাথে সাথে উত্তরগুলোও দেওয়া আছে, ঠিক আছে? তো যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করব। তোমরা কি এখনো ক্লাস করতেছো সবাই? আচ্ছা, কার কাছে শোনা যাচ্ছে না? শোনা তো যাওয়ার কথা, কেন শোনা যাবে না? আচ্ছা, ওকে, আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।